আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি উদ্ভাসের পক্ষ থেকে এসএসসি ওয়ান শট কেমিস্ট্রি অধ্যায় ৪ পর্যায় সারণী অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ে তোমাদের সাথে আমি থাকছি মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো আসো ভাইয়া, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করে ফেলি। এবং আজকে আমরা মূলত যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু আমাদের এসএসসির সিলেবাসে, মানে এসএসসি কেমিস্ট্রি সিলেবাসে খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো অধ্যায়টা হচ্ছে পর্যায় সারণী, এবং পর্যায় সারণী নামটা শুনলে তুমি কিন্তু মাথায় কি চলে আসে? মাথায় যে পিরিয়ডিক টেবিলের ছবিটা চলে আসে। এখন দেখো আমাদের এই অধ্যায় থেকে না ভাইয়া অনেক ভালো লেভেলের সিকিউ এবং এমসিকিউ আমাদের বোর্ড পরীক্ষায় আসে। তোমার কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে ভাইয়া তোমার কী কী টপিক তোমার আসতে পারে, কী কী টপিক থেকে কোশ্চেন হয় নর্মালি, কোন টপিকটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো চলো আমরা আজকে লেকচারে এটাই পুরো আলোচনা করবো। তো সবার আগে ভাইয়া আমি তোমাদের একটু বলি, দেখো যে পিরিয়ডিক টেবিলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করে। চলো, তো পিরিয়ডিক টেবিলে ভাইয়া কিছু ইতিহাস নিয়ে আলোচনা করি, চলো আমরা। সো পর্যায় সারণী ভাইয়া ইতিহাস বললে কোন কোন জিনিসগুলো উঠে আসে? দেখো, পর্যায় সারণী যদি আমি ইতিহাস বলি তাহলে ভাইয়া কয়েকটা জিনিস এখানে উঠে আসে, যে পর্যায় সারণী কীভাবে আবিষ্কার হয়েছে। এই পার্টটা আমার এমসিকিউর জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, এই পার্টটা আমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউতে অনেক কোশ্চেন আসে যে কে কোনটা কখন আবিষ্কার করছে না করছে, এই জিনিসগুলো। তো আসো ভাইয়া দেখি আমরা যে সবার আগে শুরু কোথায় হয়। তো শুরুটা হয় ভাইয়া দেখো আমার 1789 সবার আগে ল্যাভয়েশিয়ার। 1789 সবার আগে ল্যাভয়েশিয়ে কী করে? দেখো, ল্যাভয়েশিয়ে 33টা মৌলকে, এই নাম্বারগুলো খেয়াল করবে, যেগুলো লিখি এগুলো আপনাদের লাগবে। ল্যাভয়েশিয়ে কী করে 33টি মৌল নিয়ে গবেষণা করে, এবং সে 33টি মৌলকে ধাতু এবং অধাতুর ভিত্তিতে ভাগ করে। ধাতু ও অধাতু ভিত্তিতে ভাগ করে। সো ফার্স্ট আমরা বুঝতে পারলাম যে ল্যাভয়েশিয়ে কাজটা কী করলো। তো পর্যায় সারণী নিয়ে সবার আগে তাহলে গবেষণা শুরু করছিল কি আমাদের ভাইয়া বিজ্ঞানী ল্যাভয়েশিয়ে। সে কী করছিল ভাইয়া 33টা মৌলকে নিয়ে ফার্স্টে ভাইয়া এটাকে ধাতু এবং অধাতু এই সিরিজে ভাগ করার ট্রাই করছে। তো তার মেইন কাজ কী ছিল? সে ভাইয়া আপনার 33টা মৌল নিয়েছিল, এখানে অনেকগুলো মৌল ছিল, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, অনেকগুলো ছিল। ওদেরকে নিয়ে সে কী করছে? সেগুলোকে ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে ভাগ করছে। এরপর আসে কি ভাইয়া? দেখো, এরপর আসে আরেকজন সায়েন্টিস্ট। এরপর আসে ভাইয়া 1829 সাল। ওকে, 1829 সাল। তো একটু চিন্তা করে বলতে হবে এই সালে কী হয়েছিল আমাদের? 1829 সালে আরেকজন সায়েন্টিস্ট আসে, তার নাম হচ্ছে ডোবেরাইনার। সো ডোবেরাইন আসে এবং সে একটা ত্রয়ী সূত্র প্রদান করে। ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলা হয়। ত্রয়ী সূত্রে ডোবেরাইন আসলে কী বলছে? দেখো, ডোবেরাইন ত্রয়ী সূত্রে বলছে যে পর্যায় সারণীতে আপনি যদি মানে পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজান, আপনি যেভাবে পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলো সাজান, তাহলে আপনি একটা কানেকশন দেখতে পারবেন। কানেকশনটা কিছুটা সে এভাবে বলছে, মনে করো ভাই 3টা মৌল একই গ্রুপে, ভাইয়া 3টা মৌল, মনে করো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমাকে এই 3টা দ্বারা বোঝাই। মনে করেন ভাইয়া ক্লোরিন, আর আছে ভাই আপনার ব্রোমিন, আর আপনার মনে করেন আছে আয়োডিন। তো সে দেখতে পেলো কি এরকম ভাইয়া, দেখো ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন 3টা মৌল দিয়ে তোমাকে বোঝাই। ডোবেরাইনার তো এটা কী বলছিল? ডোবেরাইনার বলছে কি যে এই যে 3টা মৌল দেখতে পারতেছেন না আপনি ভাইয়া, এদের একটু পারমাণবিক ভরটা চিন্তা করেন তো কত। যে পারমাণবিক ভরটা যদি চিন্তা করেন, আপনার ক্লোরিনের পারমাণবিক ভর আসে আপনার 35.5 গ্রাম আসে। সেখানে আপনার আয়োডিনের ভরটা আসে আপনার কত? আয়োডিনের ভর আসে 127 গ্রাম। সে দেখতে পায় যে এই দুইটার গড় করলে কত হয়। দেখো, তো এই দুইটাকে তুমি যদি গড় করো ভাইয়া, এই দুইটাকে সে দেখলো যে এই দুইটাকে যদি গড় করা হয় তাহলে কত আসে চিন্তা করতে একটু ভাইয়া। 127 আর এখানে 3 যোগ করলে কী কত হয়? 130 আর 130 162.5। তো এখানে তোমার গড় করলে আসবে 162.5 আসবে যোগফল। এবং এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এটাকে 2 দ্বারা ভাগ করলে আমাদের ইকুইভ্যালেন্ট মানটা কত আসে বলো তো? এখানে 81.25 আসে না ভাই? একটু খেয়াল করো, এখানে আসে কত? 81.25 গ্রাম আসে। এখন তুমি একটু একটা জিনিস খেয়াল করো, এই যে ভাই 81.25 আসলো, এই 81.25টা আলটিমেটলি আমার কার সমান? সে দেখলো এখানে যে ব্রোমিনের যে ভরটা না, ব্রোমিনের ভরটা হয় আমার 80 গ্রাম। সে দেখলো ব্রোমিনের ভর হবে 80 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া যে ক্লোরিন এবং আয়োডিন, মানে আপনি যদি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজান তাহলে আপনি দেখতে পান প্রথম এবং 3 নাম্বার মৌলের ভরের যে গড় সেটা কিন্তু একদম আপনার কি
মাঝখানের মৌলটা কাছাকাছি আসে। খেয়াল করতে পারছি 81.5 কিন্তু একদম এর কাছাকাছি ভ্যালুটা। তাহলে ডোবেরাইনার এই জিনিসটাই পর্যবেক্ষণ করেন যে আমার যখন ভাইয়া আপনার 1789 সালে যখন আপনার ল্যাবে এসে এই জিনিসটাকে সাজায় ধাতু এবং অধাতুর ভিত্তিতে, তখন সে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়ে একটা কানেকশন লক্ষ্য পায়। সেটা কার ভাইয়া? যে প্রথম এবং একটা গ্রুপে প্রথম এবং 3 নাম্বার যে মৌলটা আছে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে 1 এবং 3-এর ভরের যে গড় সেটা আপনার 2 নাম্বারের ভরের সমান হবে। এই জিনিসটাকে বলা হয় ডোবেরাইনার ত্রয়ী। তো ডোবেরাইনার এই ত্রয়ী সূত্রটা প্রদান করে, এবং ডোবেরাইনার এই ত্রয়ী সূত্রটা প্রদান করার পর আরেকজন সায়েন্টিস্ট আসে। সে আরেকজন সায়েন্টিস্টটাকে একটু দেখি আমরা ভাইয়া। এরপর আসে ভাইয়া 1864 সাল। 1864 সালে ভাইয়া নিউল্যান্ড নামে এক সায়েন্টিস্ট আসে, জন নিউল্যান্ড। সো জন নিউল্যান্ড আরেকটা কথা বলে আসে, জন নিউল্যান্ড সে তার অষ্টক তত্ত্ব প্রদান করে। তাহলে অষ্টক তত্ত্ব কে প্রদান করে ভাইয়া? নিউল্যান্ড। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা লাগবে ভাইয়া, যে কে কোন তত্ত্বটা দিছে, কে ধাতু অধাতুর ভিত্তিতে ভাগ করছে, কে কীভাবে কাজ আগাইছে, এই জিনিসগুলো কিন্তু আমরা মনে রাখতে হবে ভাইয়া। তাহলে 1864 সাল কে আসলো ভাইয়া? জন নিউল্যান্ড। জন নিউল্যান্ড এসে কী করলো? অষ্টক তত্ত্ব দিল। এবং অষ্টক তত্ত্বে জন নিউল্যান্ড কী বলছে ভাই, এটা একটু বলি আমরা। অষ্টক তত্ত্বে জন নিউল্যান্ড ভাইয়া জিনিসটাকে এভাবে বললো যে আপনি যদি ভাইয়া পারমাণবিক ভরের ভিত্তিতে সাজান, সে বললো এই জিনিসটা ভাইয়া যে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে প্রতি অষ্টম মৌলে যে মৌলটা ধর্ম, এর যে ধর্মটা সেটা পুনরাবৃত্ত হয়, মানে ওর একদম সেম জিনিসটাই রিপিট হয়, পুনরাবৃত হয়। সো এই জিনিসটা সে দেখলো। ওকে, সো জন নিউল্যান্ড এসে তার একটা অষ্টক তত্ত্ব দিল যে পারমাণবিক ভরের ভিত্তিতে যদি আপনি সাজান ভাইয়া, তাহলে আপনি এরকম একটা কানেকশন দেখতে পারবেন। তাহলে বুঝতে পারছি ভাই কানেকশনটা এটা কে দিয়েছিল? জন নিউল্যান্ড। এবং জন নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব দেওয়ার পরে ভাইয়া অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, অনেক ঝামেলা, অনেক ইটি হয়েছে। বাট এখানে আমাদের কিছু কথা আছে যে এই জন নিউল্যান্ডের অষ্টক তত্ত্বটা নিয়েই না আস্তে আস্তে সামনে আগানো হয়েছে। সামনে আগায় কে ভাই? এখানে খুবই ভালো একজন সায়েন্টিস্ট আছে ভাইয়া, যার নাম বলবো এখানে আমরা। সেখানে আসে আমাদের মেইন পিরিয়ডিক টেবিলের কাহিনী। এখানে 1869 আমাদের পর্যায় সারণীর এখন মেইন সায়েন্টিস্টে চলে আসে, সেটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। এরপর আসলে ভাই দিমিত্রি মেন্ডেলিভ, এর নাম আমরা সবাই জানি। কীভাবে জানি ভাই এটার নাম? এর নাম সবাই জানি কারণ ভাই একে বলা হয় পর্যায় সারণীর জনক, দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ করে কি ভাইয়া? সে দেখলো যে অনেকগুলো মৌল পাইলো। সে করলো কি ভাইয়া? 67টা মৌল নিল। একটু খেয়াল করে এখানে এই এমসিকিউ এগুলো কিন্তু ভাই যেগুলো পড়াচ্ছে এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় লাগবে। এই চ্যাপ্টারটা বলতে গেলে সামারাইজ করে এই জিনিসগুলো আমাদের ডিটেলসে বের করা। ওকে, সো একটা জিনিস একটু খেয়াল করে, এখানে 67 না 63 হবে। ওকে, সে করলো কি 63টা মৌল নিল। 63টা মৌলকে নিয়ে সেগুলোকে একটা বক্সে সাজানোর ট্রাই করলো। সে 63টা মৌল নিয়ে বক্সে কীভাবে সাজানোর ট্রাই করলো ভাই দেখো। সে করলো কি এখানে ভাইয়া 12টা আনুভূমিক সারি, এবং তোমার 8টা কলাম। এটা কিন্তু 4 না ভাই, এটা কিন্তু 8। ওকে, এটা কিন্তু মনে রাখো 12টা আনুভূমিক সারি এবং 8টা কলামে ভাগ করলো। তাহলে বুঝতে পারছি ভাই দিমিত্রি মেন্ডেলিভ আসলো, 63টা মৌল নিল, 12টা সারি এবং 8টা কলামে ভাগ করলো। এবং এজন্য সর্বপ্রথম দিমিত্রি মেন্ডেলিভ সবার আগে মানে এই যে যতগুলো আমার মৌল ছিল এতগুলো মৌলকে নিয়ে একসাথে কাজ করার ট্রাই করছে। এবং সে যেহেতু এত কিছু করার ট্রাই করছে, এই জন্য আমরা কী বলি জানো? এই জন্য আমরা দিমিত্রি মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলি। এই কন্ট্রিবিউশনের জন্য আমরা দিমিত্রি মেন্ডেলিভকে কী বলি? পর্যায় সারণীর জনক। আমাদের পর্যায় সারণীর জনকটাকে ভাইয়া, পর্যায় সারণীর জনক হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। কেন বলা হয়? কারণ ভাইয়া সে 63টা মৌল নিয়ে সে মূলত তাদেরকে একটা গোছানো একটা প্রস্তুতিতে, মানে তাদেরকে সে একটা গোছানো জিনিস আকারে আনার ট্রাই করছে। এজন্য দিমিত্রি মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। এবং দিমিত্রি মেন্ডেলিভ ফোকাসটা করছিল কোন জিনিসের উপর? এটা মনে রাখবা, দিমিত্রি মেন্ডেলিভের পর্যায় সারণীটা আসলে কার উপর ডিপেন্ড করতেছিল? এর পর্যায় সারণীটা কিন্তু ভাইয়া আপনার কি বলা যায় পারমাণবিক ভরের উপর ভিত্তি করেছিল। এটা মনে রাখবা যে এর যে ভাইয়া সেটা কিন্তু পারমাণবিক ভর। আপনার ভাইয়া যে পারমাণবিক ভরটা ছিল সেই পারমাণবিক ভরটাকে মেইনলি ফোকাস করে সে আগাইছিল। ওকে ভাইয়া, তাহলে দিমিত্রি মেন্ডেলিভ পারমাণবিক ভরকে ফোকাস করে আপনার 12টা সারি এবং 8টা কলামে একটা
পিরিয়ডিক টেবিল দেয় সেটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিফের পর্যায় সারণী। এভাবেই শুরু হয় পর্যায় সারণী। বাট শুরুটা অতটা স্মুথ ছিল না ভাই, শুরুটা স্মুথ ছিল না। কারণ কী হিসেবে এখানে একটা সমস্যা পড়ে গেছে। সমস্যাটা পড়ছে এরকম, দেখো ভাইয়া, তার একটা সমস্যা ছিল, এই সমস্যাটার কথাটা আমাদের মনে রাখতে হবে। দিমিত্রি মেন্ডেলিফের পর্যায় সারণীতে একটা বড় সমস্যা ছিল। সেই সমস্যাটা কী ছিল ভাই একটু খেয়াল করি এখানে আমরা। সমস্যাটা ছিল কিছু এরকম ভাইয়া, যে আপনি যদি ভাইয়া পারমাণবিক ভরের ভিত্তিতে সাজান না, তাহলে আপনি দুইটা জায়গায় ঝামেলা দেখবেন। যে দেখা যায় কি যে ভাইয়া আর্গন এর ভর চলে আসবে আপনার 40 গ্রাম, আর্গনের ভর চলে আসে 40 গ্রাম। এবং আপনার যে পটাশিয়াম যেটা, আমি পটাশিয়ামটাকে ইসিয়ে লিখি, বাংলায় লিখি, এবং আপনার পটাশিয়াম ভর চলে আসে কত, দেখো পটাশিয়াম ভর চলে আসে 39 গ্রাম। তাহলে বলো তো ভাইয়া, যদি পটাশিয়াম ভর 39 হয় এবং আর্গনের ভর 40 হয়, তাহলে কার আগে থাকার কথা? পটাশিয়াম আগে থাকার কথা না ভাইয়া, আর্গন পরে থাকার কথা। বাট দেখা গেলো না, ওর যে পর্যায় সারণী, ওর পর্যায়ের সাথে আমরা দেখতে পাচ্ছি, আগে পটাশিয়াম যে ভাই আগে আর্গন এবং পরে পটাশিয়াম। তো এটা একটু ভুল হয়ে গেল না ভাই? তাহলে যে আপনি বলতেছেন পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাবেন, বাট আপনি করতেছেন কি আর্গনকে আগে দিতেছেন, পটাশিয়ামকে পরে দিতেছেন। তাহলে ঝামেলাটা কোথায় হলো? ঝামেলাটা হলো পারমাণবিক ভর কাজ করতেছে না ঠিক মতো। তাহলে কথা হচ্ছে পারমাণবিক ভর ঠিক মতো কাজ করতেছে না, এখন কি করা যায়? এরপর আমাদের ফাইনাল সলিউশন চলে আসলো। ফাইনাল সলিউশনটা কী ছিল? 1913 সাল, খুবই ইম্পর্ট্যান্ট একটা সাল। আর সেটা নিয়ে বলার ট্রাই করি আমরা একটু। সলিউশনটা আসলো ভাইয়া 1913 সাল। 1913 সালে হেনরি মোসলে নামের এক সায়েন্টিস্ট, সে পারমাণবিক ভরের ভিত্তিতে, মানে পারমাণবিক ভরের পরিবর্তে নতুন একটা জিনিস প্রচলন করলো। সেই জিনিসটা কি? পারমাণবিক সংখ্যা। তো হেনরি মোসলে কী করলো? পারমাণবিক সংখ্যার কথা বললেন। হেনরি মোসলে আসলো ভাইয়া পারমাণবিক সংখ্যার প্রস্তাবনা দিলেন। তো পারমাণবিক সংখ্যার প্রস্তাবনা সে যখন দিল, তখন আসলে লাভটা কী হলো দেখো। তখন লাভটা যেটা হলো, এই যে তোমার পারমাণবিক ভর নিয়ে যে সমস্যাটা না, এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। অ্যাজ আ রেজাল্ট আমাদের পিরিয়ডিক টেবিলটা, মানে আমাদের পর্যায় সারণী যেটা, সেটা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, মানে পারমাণবিক ভরের ভিত্তিতে না গিয়ে পারমাণবিক যে তোমার কি বলে পারমাণবিক যে সংখ্যা তার ভিত্তিতে দেওয়া হয়েছে। এরপর ভাইয়া আরও অনেক কাজ হইলো। এরপর লাস্টে আসলো IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। IUPAC এসে ফাইনালি বললো কি যে ঠিক আছে, আমরা একটা কাজ করে একটা ইউনিফর্ম সূত্র দ্বারা করাই। ইউনিফর্ম সূত্রটা কি? ইউনিফর্ম সূত্রটা হচ্ছে আমাদের প্রকৃতিতে 118টা মৌল আছে। প্রকৃতিতে মৌল আছে কয়টা ভাইয়া? 118টা মৌল আছে। 118টা মৌল আছে আমার প্রকৃতিতে। আমরা একটা কাজ করি, এদেরকে একটা নির্দিষ্ট জিনিসের ভিত্তিতে সাজাই। সেটা কি ভাইয়া? সে বললো একটা কাজ করি আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজাই। ওকে, সে বললো যে ভাইয়া ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা পর্যায় সারণীটাকে সাজাবো। ওকে, তাহলে ভিত্তিটা কী ছিল? ইলেকট্রন বিন্যাসটা ছিল ভিত্তি। তাহলে তারা বললো ভাইয়া ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা এই 118টা মৌলকে সাজাবো। তখন তারা একটা বড় পিরিয়ডিক টেবিল বানালো। সেই পিরিয়ডিক টেবিলটা তারা করলো এরকম যে ভাই আপনার সেই যে পিরিয়ডিক টেবিলটা হবে, সেই পিরিয়ডিক টেবিলে আপনার কী কী থাকবে দেখেন। সেই পিরিয়ডিক টেবিলে আপনার থাকবে ভাইয়া মনে করেন এরকম 7টা পর্যায় থাকবে, মানে 118টা মৌল নিচ্ছে, তো সেখানে 7টা পর্যায় এবং আপনার 18টা গ্রুপ থাকবে। ওকে, এরকম এভাবে জেনারেট হলো আমাদের দীর্ঘাকার পর্যায় সারণী। এই যে পর্যায় সারণীটা না, যেটা আমাদের 7টা পর্যায় এবং 18টা গ্রুপ নিয়ে, এই পর্যায় সারণীটাকে আমরা বলি দীর্ঘাকার পর্যায় সারণী। মনে রাখবা, এই পর্যায় সারণীটাকে বলা হয় দীর্ঘাকার পর্যায় সারণী। এটাকে বলা হয় দীর্ঘাকার পর্যায় সারণী। তাহলে ভাই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ কি ভাইয়া, এই পার্টটা আপনার লাগবে। এই যে যত কিছু পড়াইলাম ভাই, এই পার্টটা কিন্তু আপনার এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। আমি একটু লিখে দিই আপনাকে ভাইয়া, যে এই যে যত কিছু পড়লাম আমরা, এই পার্টটা আপনার এমসিকিউ পার্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এমসিকিউ প্লাস আপনার মনে করেন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। এমসিকিউ পাশাপাশি ভাই এটা আপনার 1 মার্কসের যে কোশ্চেনগুলো আসবে, তারপর আপনার 2 মার্কসের যে কোশ্চেনগুলো, সেগুলোর জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। মানে আজকে লেকচারে আমরা ট্রাই করবো এটাই ভাইয়া, যে কোন টপিকটা কোনটার জন্য ইম্পর্ট্যান্ট হবে না হবে সব কিছু আপনাকে আলোচনা করে দেওয়ার এবং সবগুলো নিয়ে ডিটেলসে কথা বলার। তাহলে বুঝতে পারছি ভাইয়া, প্রথম জিনিসটা আমি একটু সরে যাই বোর্ড থেকে, আপনারা একটু দেখে নেন যে ভাইয়া আমরা ফার্স্টে আলোচনা করলাম যে আমাদের কোন পার্ট থেকে নর্মালি ইতিহাসটা নিয়ে কীভাবে কী কোশ্চেন হয় না হয়, এটা থেকে আপনার এমসিকিউ এবং 1-2 মার্কের কোশ্চেন আসতে পারে। চলেন তাহলে সামনে এগোনো যাক, পর্যায় সারণীর দিকে যাওয়া যাক।
তবে পর্যায় সারণী আবিষ্কার হয়ে গেল, মনে করো ভাই পর্যায় সারণী আবিষ্কার হয়ে গেল, পর্যায় সারণী আবিষ্কার হলো কথা ভাই কই তেলে পর্যায় সারণী। এখন আমরা এই পর্যায় সারণীটাকে একটু অ্যানালাইসিস করবো যে পর্যায় সারণী থেকে আপনার ভালো লেভেলেরই কোশ্চেন আসে। পর্যায় সারণী থেকে আপনার কী টাইপের কোশ্চেন আসে সেটা একটু দেখে নিই আমরা। সো পর্যায় সারণী আমি লিখি এখানে। সো পর্যায় সারণী আসো, তোমাদের জন্য আমি একটা ডিজিটাল পর্যায় সারণী নিয়ে আসছি, আমরা ওই জিনিসটাই দেখার ট্রাই করবো। আসো, সো এই দেখো ভাইয়া, এটা হচ্ছে মনে করো পর্যায় সারণী। এটা তোমরা কোথায় পাবা দেখো, তুমি যদি গুগলে যাও, গুগলে গিয়ে পি টেবিল লিখে সার্চ করো, পি টেবিল লিখে সার্চ করলে তোমরা এখানে পেয়ে যাবা। সো পি টেবিলের একটা গুগলে যাবা, পি টেবিল সার্চ করে দেখবে এরকম একটা পর্যায় সারণী চলে আসবে। তো এই যে ভাইয়া এটা হচ্ছে আমাদের আবিষ্কৃত পর্যায় সারণী। এখানে দেখাবে অনেকগুলো মৌল আছে, আমরা একটু দেখি পর্যায় সারণীটা কীরকম। পর্যায় সারণী দেখতে পাই এরকম যে আপনার ফার্স্টে এই দেখো আমি যে বললাম যে কী আছে ভাই, 7টা পর্যায় আছে, 18টা গ্রুপ আছে, তো প্রত্যেকটা গ্রুপে মৌল আছে। এই জিনিসগুলো থেকে অনেক কোশ্চেন আসবে। পর্যায় সারণীটা দেখার পর এখান থেকে আমার অনেক টাইপের কোশ্চেন আসতে পারে, যে কোথায় কোন মৌলটা আছে, অবস্থান নির্ণয় থেকে শুরু করে অনেক কিছু আসতে পারে। তো আসলে আমরা ওই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করি। তো আমরা ধাপে ধাপে আগাবো এবং ধাপে ধাপে জিনিসগুলো আস্তে আস্তে দেখার ট্রাই করবো, কোনটা কী ধাতু না ধাতু সব কিছু। তো ফার্স্ট অফ অল ভাই পর্যায় সারণী যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট লাগবে তোমার, যে পর্যায় সারণীতে কয়টা পর্যায় আছে, কয়টা গ্রুপ আছে। একটু আগে দেখলাম পর্যায় 7টা, গ্রুপ 18টা। এখন এদেরকে আমাদের বুঝতে হবে যে কোনটাকে কী বলা হয়, এদের অনেকগুলো নাম আছে। তো আসলে এগুলো করার ট্রাই করি। সো আমরা ভাই একটু সিরিয়াস ধাপে ধাপে আগাই। সবার আগে মনে করি আমরা পর্যায়গুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করি। ওকে, সো দেখো সেটা হচ্ছে সবার আগে আমি পর্যায়গুলোকে নিয়ে একটু আলোচনা করি। দেখো পর্যায় 1, পর্যায় 1 যেটা একটা নাম্বারগুলোকে আমরা ইংলিশে লিখি। ওকে, নাম্বারগুলোকে আমরা সবাই ইংলিশে লিখি একটু। পর্যায় 1 যেটা, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়। খেয়াল করে ভাই একটু, এগুলো কিছু নাম আছে, এগুলো একটু জানা লাগবে তোমার। যে পর্যায় 1কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়, অতি সংক্ষিপ্ত পর্যায়। ভাই অতি সংক্ষিপ্ত পর্যায় কেন বলা হয় একটু চিন্তা করে বলো তো। কারণ ভাই এখানে মৌল আছে মাত্র 2টা, এখানে মাত্র 2টা মৌল আছে। এই পর্যায়ে ভাই মাত্র 2টা মৌল থাকে আপনার। যেহেতু মাত্র 2টা মৌল থাকে, যার মধ্যে একটা হচ্ছে ভাই হাইড্রোজেন এবং আরেকটা হচ্ছে হিলিয়াম। এখানে শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়ামই থাকে। এর কারণে এই পর্যায় একটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়, মানে খুবই ছোট, মাত্র 2টা পর্যায় মানে মৌল থাকে এখানে, এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়। এরপরে যে পর্যায়টা ভাইয়া, পরের পর্যায়গুলো দেখি একটু দেখো। পরে ভাই আপনার আলোচনা করব পর্যায় 2টা নিয়ে একসাথে, পর্যায় 2 ও পর্যায় 3। পর্যায় 2 এবং 3কেও ভাইয়া অতি সংক্ষিপ্ত বলবো না, এটাকে বলবো সংক্ষিপ্ত পর্যায়। এটাকে বলা হয় ভাইয়া সংক্ষিপ্ত পর্যায়। সংক্ষিপ্ত পর্যায় বলার কারণ কি ভাইয়া, একটা মনে করেন একটা পর্যায় সারণীতে ভাই আপনার জায়গা আছে 18টা, বাট এখানে জাস্ট ভাই মৌল থাকে 8টা। দ্বিতীয় পর্যায়ে ভাই আপনার জাস্ট 8টা মৌল থাকে। 8টা মৌল থাকায় এটাকে আমরা সংক্ষিপ্ত পর্যায় বলি, মানে পর্যায় 2 এবং 3 দুইটা পর্যায়কে আমরা 8টা মৌল থাকে দেখে ভাই সংক্ষিপ্ত পর্যায় বলা হয়। ওকে, এরপর আসেন ভাই সামনের দিকে আগে একটু আমরা আর কি বলা হয়। এরপর আসবে পর্যায় 3 এবং 4। পর্যায় পর্যায় 3 তো অলরেডি গেছে, পর্যায় 4 এবং পর্যায় 5। এদেরকে বলা হবে আদর্শ পর্যায়। এদেরকে আমরা কি বলি ভাইয়া, আদর্শ পর্যায়। আদর্শ পর্যায় কেন বলা হয় খেয়াল করো ভাইয়া, আদর্শ পর্যায় বলা হওয়ার কারণ হচ্ছে এখানে ভাইয়া একটা পর্যায় সারণীর একটা পর্যায়ে 18টা মৌল থাকার কথা, এবং এই দুইটা পর্যায়ে দেখা যাবে আপনার 18টা মৌলই আছে। যেহেতু এই দুইটা পর্যায়ে আপনার 18টা মৌলই আছে, তাই এখানে যতগুলো থাকার কথা অতগুলোই আছে, তাই এটাকে ভাই আমরা বলতে পারি আদর্শ পর্যায়। ওকে, এরপর ভাই আসে কে, এরপর আসে আরেকটা পর্যায়, সেটার নাম হচ্ছে ভাইয়া পর্যায় 6 এবং 7। লাস্ট পর্যায়ে আমাদের সেটা কি পর্যায় 6 ও 7। এটাকে বলা হয় কি দেখো ভাইয়া, এটাকে বলা হয় রাক্ষসে পর্যায়। নামটা একটু সিলি শোনাতে পারে, বাট রাক্ষসে পর্যায়ে বলার কারণ কি ভাইয়া, রাক্ষসে পর্যায়ে বলার কারণ হচ্ছে এই পর্যায়ে না মৌলের সংখ্যা অনেক বেশি থাকে। তোমাকে যদি আমি বলি ভাইয়া, এখানে ভাইয়া আপনার প্রত্যেকটা পর্যায়ে 32টা করে মৌল থাকে। কয়টা করে ভাইয়া, প্রত্যেকটা পর্যায়ে 32টা মৌল থাকে। এই যে 32টা মৌল থাকে না, এর জন্য এটাকে বলা হয় রাক্ষসে পর্যায়। যে নর্মালি থাকতে পারে 18টা, সেখানে আপনার ওর কাছে আছে 32টা, দ্যাটস এটা রাক্ষসে পর্যায় বলা হয়। এখানে একটু বলে দেখি ভাইয়া, এই যে দুইটা পর্যায়, এই দুইটা পর্যায় থেকে ভাইয়া নিচে একটা জিনিস বের হয়, সেটা হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো, আপনার পিরিয়ডিক টেবিলটা একটু আসি দেখো। এই যে ভাইয়া আপনার পর্যায় 6 এবং 7-এ ভাইয়া অনেকগুলো মৌল আছে, নর্মালি 18টা, সাথে আরও দেখছো 15টা করে এক্সট্রা মৌল থাকে। আচ্ছা এই মৌলগুলো কি, এর হচ্ছে ভাই দেখো পর্যায় 6-এ থাকে ল্যান্থেনাইট সিরিজ এবং পর্যায় 7-এ থাকে অ্যাক্টিনাইট সিরিজ। এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজগুলো এই যে 15টা মৌল, 15টা মৌলই একটা বক্সে থাকে।
তাই কি এখানে 14টা মৌল বেড়ে গেল না? মনে করো এখানে বক্স আছে একটা, থাকতে পারবে একটা, সেখানে তোমার আরও 14টা ঝুঁকে যাচ্ছে, তাহলে কত হলো? ওই 18 আর 14 যোগ করলে কত হবে? 32। 18 আর 14 যোগ করলে কত হয়? 32 হয়ে যায় না? এর কারণে বুঝতে পারছো এদের মৌল সংখ্যা কয়টা? 32টা হয়ে যায়। চলো আবার আমাদের ইসে চলে যাই। তাহলে ভাইয়া এদেরকে রাক্ষসে পর্যায় বলার কারণ কি ভাই? এদের কারণ হচ্ছে এই যে 6 এবং 7 এখানে কে কে থাকে? এই যে পর্যায় 6, যেটা পর্যায় 6 এর মধ্যে কি থাকে? আমার ল্যান্থানাইট সিরিজ। লিখে ফেলি আমি এটা ভাইয়া, এখানে একটু এদেরকে পড়ে ফেলি যে এখানে থাকবে আমার ল্যান্থানাইট সিরিজ। এখানে আমরা ভাইয়া ল্যান্থানাইট সিরিজ থাকবে, আর কি থাকবে? অ্যাক্টিনাইট সিরিজ। তো ল্যান্থানাইট সিরিজটা নিয়ে একটু আগে বলি। ল্যান্থানাইট সিরিজে ভাই মৌল কয়টা? 15টা মৌল। লিখে দিবে আমরা একটু। ল্যান্থানাইট সিরিজে ভাই মৌল থাকে 15টা আপনার। সেই 15টা মৌলের শুরু এবং শেষ কার দিয়ে হয় এটা একটু মনে রাখবা। শুরুর মৌলটা, শেষ মৌলটা। শুরু হয় ল্যান্থানাম থেকে, এবং ল্যান্থানামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 57। আমি তাহলে এইভাবে লিখে দিই যে 57 ল্যান্থানাম। ল্যান্থানাম 57 থেকে আপনার কততে শেষ হয় একটু দেখে নিয়ে চলে, যে 57 ল্যান্থানাম থেকে 71 লুটেশিয়াম। তো এই জিনিসটা একটু মনে রাখা লাগবে আমাদের। ওকে, তাহলে 71 কি হলো? আপনার লুটেশিয়াম। এটা পর্যন্ত হয়। আর এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। এরপরে কী হবে? অ্যাক্টিনাইট সিরিজও থাকে কিন্তু এখানে আপনার ল্যান্থানাইট সিরিজ ছাড়াও আরেকটা সিরিজ থাকে, সেটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। তো আসো ওটা নিয়ে একটু দেখি আমরা। তো ল্যান্থানাইট সিরিজ গেল, এরপর আসে ভাইয়া অ্যাক্টিনাইট সিরিজ। অ্যাক্টিনাইট সিরিজে কে কে থাকে ভাইয়া বলো তো? অ্যাক্টিনাইট সিরিজে থাকে ভাই আপনার আরও 15টা মৌল। এখানে আপনার ভাইয়া আরও 15টা মৌল থাকে, এবং এই 15টা মৌল আপনার কে কে ভাইয়া? এই 15টা মৌল আছে আপনার 89 অ্যাক্টিনিয়াম থেকে 103 লরেন্সিয়াম। এই যে, তাহলে বুঝতে পারতেছি আমরা এখানে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ দুইটা মৌলই থাকে, মানে দুই ক্যাটাগরি মৌল থাকে, 15টা করে এটা। আর এখানে এ কারণে কি হয়? এক্সট্রা 14টা অ্যাড হয়, বুঝতে পারছো? ওই সিরিজে মৌল 15টা, বাট তার জন্য জায়গা একটা, সো এক্সট্রা 14টা, এর জন্য এরা বেশি বেড়ে যায়। সো এই জিনিসটা মনে রাখা হবে। এটা হচ্ছে ভাই পর্যায় সারণীর যে একটা সার্টেন পর্যায়গুলো নিয়ে কী কী কোশ্চেন আসতে পারে আপনার, সেই জিনিস, যে কয়টা মৌল আছে, কোনটার নাম কি, কোথায় কয়টা মৌল থাকে, এই জিনিসগুলো একটু মনে রাখার জরুরি আমাদের মনে হয়। এরপর আসলে ভাই গ্রুপ নিয়ে একটু কথা বলি আমরা। এরপর আমরা একটু গ্রুপ নিয়ে কথা বলি, যে গ্রুপের কী কোশ্চেন আসতে পারে। সো গ্রুপ নিয়ে যদি কথা বলি ভাইয়া, অনেকগুলো গ্রুপ আছে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের। গ্রুপ ভিত্তিক অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে প্রায় আমাদের। তো গ্রুপ ভিত্তিক কোশ্চেন কী আসে দেখো ভাইয়া। গ্রুপ ভিত্তিক কোশ্চেন আসে আপনার কোন গ্রুপে কোনটা মৌল, কয়টা মৌল আছে না আছে, এই জিনিসগুলো। ঠিক, আজকে মাঝখান থেকে একটা বর্ডার টাইনে দিই আমরা একটু। হ্যাঁ, বর্ডার টাইনে দিলাম। এখন আসো আলোচনা করি যে ভাই ফার্স্ট অফ অল আপনার সবথেকে ইম্পর্টেন্ট যে গ্রুপগুলো, সেগুলো নিয়ে একটু কথা বলি। ভাইয়া গ্রুপ 1 খুবই খুবই ইম্পর্টেন্ট। নাম কী ভাই বলো তো? গ্রুপ 1, এদের নাম হচ্ছে ভাই ক্ষার ধাতু। এদেরকে বলা হয় ভাই ক্ষার ধাতু। গ্রুপ 1 হচ্ছে ভাই ক্ষার ধাতু। ক্ষার ধাতুতে কে কে আছে বলো তো? ক্ষার ধাতুতে আছে ভাই আমাদের হাইড্রোজেন, লিথিয়াম, নেট্রিয়াম, ক্যালিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই মৌলগুলো হচ্ছে আপনার ভাইয়া গ্রুপ 1-এর মৌল। ওকে, গ্রুপ 1-এর মৌলকে ক্ষার ধাতু বলা হয়। এই জিনিসগুলো আপনার মনে রাখা লাগবে, ফার্স্ট এমসিকিউ এটা আসে প্রায়। ওকে, এরপরে মনে করেন ভাই আর কি আছে আমাদের? মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কারা ভাই বলেন তো? মৃৎক্ষার ধাতু ভাই গ্রুপ 2। গ্রুপ 2-তে যারা থাকে তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। গ্রুপ 2টা লিখে দিই আমি ভাইয়া, যে মৃৎক্ষার ধাতু কারা? মৃৎক্ষার ধাতু হচ্ছে আপনার গ্রুপ 2। হ্যাঁ, গ্রুপ 2-তে যারা আছে তারা হচ্ছে মৃৎক্ষার ধাতু। এখানে কে কে আছে বলো তো ভাই? এখানে কে কে আছে? এখানে আছে ভাইয়া তোমার অনেক মৌলগুলো, যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এরা হচ্ছে ভাই আপনার মৃৎক্ষার ধাতু ক্যাটাগরিতে পড়ে। এদেরকে মনে রাখা লাগবে ভাইয়া। এদের এই প্রথম দুইটা গ্রুপ খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। প্রথম দুইটা গ্রুপ খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর আসে ভাইয়া দেখেন আর কি আসে। এরপর আসবে আপনার গ্রুপ 11। গ্রুপ 11 অনেক ইম্পর্টেন্ট। কেন ভাই? দেখে বলে মুদ্রা ধাতু। এটা ভাই মুদ্রা ধাতু অনেক অনেক ইম্পর্টেন্ট। এখানে আপনার 3 জনকে মনে রাখা লাগবে। 3 জনকে কে? কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড, এই 3 জন খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখে মনে রাখা লাগবে, পরীক্ষায় প্রায় আসে। কয়েনেজ মেটাল বলা হয় ইংলিশে বলা হয় কয়েনেজ মেটাল। এরপরে দেখেন ভাই আর কি আছে আমাদের। ভাই গ্রুপ 13 আছে। গ্রুপ 13 আছে। ওকে, এটা কার? বলে বোরনের গ্রুপ। এটা বলা হয় বোরনের গ্রুপ। ওকে, এটা বোরনের গ্রুপ বলা হয়। এখানে কে আছে আমার? বোরন আছে,
অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে, টেলুরিয়াম আছে। এগুলো মনে রাখা লাগবে আমাদের। ওকে, এগুলো মনে রাখা লাগবে কোন গ্রুপে কে কে থাকে আমাদের। গ্রুপ 13 গেল। এরপর আসে কি ভাইয়া, গ্রুপ 13-এর পর আসে গ্রুপ 15, সরি গ্রুপ 14। গ্রুপ ভাইয়া 14 আসে। গ্রুপ 14 কার? গ্রুপ 14 আরও ইম্পর্টেন্ট ভাইয়া, কার্বনের গ্রুপ। গ্রুপ 14 হচ্ছে ভাইয়া কার্বনের গ্রুপ। তো এটার নাম হচ্ছে কার্বনের গ্রুপ। কার্বনের গ্রুপে তাহলে কে থাকবে? অবশ্যই কার্বন থেকে শুরু হবে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, লেড, এরা থাকে কার্বনের গ্রুপ। এটা মনে রাখবো আমরা। ওকে, এরা কার্বনের গ্রুপে থাকে আমাদের। এরপর কী হবে? আরোগুলো দেখি একটু। এরপর কোন কোন গ্রুপটা আমাদের লাগতে পারে ভাইয়া? গ্রুপ 15, গ্রুপ 15, 16, 17 সবগুলোই লাগে আমাদের। ওকে, গ্রুপ 15কে কী বলা হয়? গ্রুপ 15কে বলা হবে চ্যালকোজেন। 15কে বলা হবে চ্যালকোজেন। আচ্ছা, গ্রুপ 15কে চ্যালকোজেন না, সরি গ্রুপ 15কে নিকটোজেন বলা হয়। আমি একটু উল্টে ফেলাইছি এটাকে, আমরা আবার এটা লিখে ফেলি। এটাকে বলা হয় নিকটোজেন, সরি। তো গ্রুপ 15কে আমরা কী বলতে পারি? নিকটোজেন বলতে পারি। সো নিকটোজেনের মধ্যে কে কে আছে দেখো ভাইয়া। গ্রুপ 15-এর মধ্যে আছে ভাইয়া নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এরা হচ্ছে ভাইয়া গ্রুপ 15-এর আন্ডারে পড়বে। ওকে, সো গ্রুপ 15 এরা পরে ভাইয়া। এরপর আসে দেখো ভাইয়া আমাদের চ্যালকোজেন। এরপর আসে চ্যালকোজেন আমাদের। চ্যালকোজেনের মধ্যে কে কে আছে দেখো ভাইয়া। চ্যালকোজেন হচ্ছে ভাই আপনার গ্রুপ কত? নিজেরাই চিন্তা করি ভাই, গ্রুপ 16। গ্রুপ 16 হচ্ছে আপনার চ্যালকোজেনের মধ্যে পড়বে। তো চ্যালকোজেনে কে কে আছে? অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলেনিয়াম, এরা হচ্ছে ভাই আপনার গ্রুপ 16-এ পড়ে। এরপর আরও কয়েকটা গ্রুপ আছে, 2টা গ্রুপ আছে ভাই যেগুলো আপনার জানা লাগে। এটা হচ্ছে ভাই গ্রুপ 17। গ্রুপ 17কে আমরা কী বলি ভাইয়া? গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন। সবাই জানি এটা আমরা। গ্রুপ 17কে আমাদের হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন মিন্স কি ভাইয়া? সি সল্ট প্রডিউসার। তাহলে গ্রুপ 17 হচ্ছে ভাই হ্যালোজেন। হ্যালোজেনে কে কে আছে আপনার? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারটিন। ওকে, এদের লাগবে। অ্যান্ড লাস্টে আসবে আপনাদের গ্র্যান্ড ফিনালে দেওয়ার জন্য গ্রুপ 18। সো গ্রুপ 18 এদের কী বলা হবে? নিষ্ক্রিয় গ্যাস। আজকে সবার মনে আছে এটা। গ্রুপ 18কে কী বলা হয়েছে? 17 লিখে ফেলছি, 18 হবে আপনার, একে বলা হয় কি? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কে থাকে দেখেন ভাইয়া? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আপনার সব নিষ্ক্রিয় মৌলগুলো থাকে। কে কে ভাইয়া তাহলে? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা। আরেকটা মৌল থাকে অর্গানাসন। ওকে, সো রোইনজিনিয়াম, কপারনিসিয়াম, নিহোনিয়াম, এগুলো একটু লিখে দিতে হলে। এগুলো একটু লিখে দেখো। রোইনজিনিয়াম, কপারনিসিয়াম, এখানে মনে করো রোইনজিনিয়াম 11তে হচ্ছে রোইনজিনিয়াম, 12তে কপারনিসিয়াম, নিহোনিয়াম, প্লেরোভিয়াম, মস্কোভিয়াম, লিবারমোডিয়াম, তেনাসেন। ওকে, এগুলো লিখে দিই আমি তোমাদের। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা এই হচ্ছে সব মৌলগুলো আমাদের। যে কী ভাই? রোইনজিনিয়াম, কপারনিসিয়াম, নিহোনিয়াম, এখানে যুক্ত মনে করো প্লেরোভিয়াম, মস্কোভিয়াম, লিভারমোডিয়াম, তেনাসেন, অর্গানাসিন। এই গ্রুপগুলো ভাই কোন গ্রুপে কয়টা মৌল আছে, প্লাস আপনার কোন পর্যায়ে কয়টা আছে, এই জিনিসগুলো কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় আসবে, সেগুলো একটু মনে রাখার ট্রাই করবো আমরা। ওকে, পর্যায়ভিত্তিক যে কোশ্চেনগুলো এবং গ্রুপ ভিত্তিক কোশ্চেনগুলো, এগুলো ভাই আমি বলে রাখতেছি, এগুলো আমার এমসিকিউর জন্যই মেইনলি ইম্পর্টেন্ট। এগুলো বলে রাখতেছি, এখানে লিখে রাখি ভাই। এগুলো কিন্তু আপনার মেইনলি আপনার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা থেকে এমসিকিউ আসবে প্রায় ভাইয়া, যে কোনটা আপনার কোন ইসে লাগবে না লাগবে, কোন গ্রুপে কে মৌল থাকে না থাকে, এই জিনিসগুলো। তো আই হোপ এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন ভাইয়া। এবং চলেন আমরা সামনে দিয়ে আগাই। তাহলে এই জিনিসগুলো যদি বুঝি আমরা, নেক্সট আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভাইয়া, সেটা হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। তো পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান কীভাবে নির্ণয় করা যায়, চলেন আমরা একটা মেথড শিখবো, যেই মেথডে আপনি ভাইয়া যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারবেন। ওকে, এই মেথডে আপনি ভাইয়া যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারবেন। সো মেথডটা কি ভাইয়া? মেথডটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করবো। ওকে, ফার্স্টে আমরা কী করবো? মৌলটার ইলেকট্রন বিন্যাস করবো। ফার্স্টে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার সময় আমাদের অনেক কিছু জিনিস মাথায় রাখতে হবে। দেখো, ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করে সেখান থেকে অবস্থান নির্ণয় করব। ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করব আমরা। ইলেকট্রন বিন্যাস করার পর
নিয়মটা হচ্ছে কি দেখো, নিয়মটা হচ্ছে আমরা পর্যায় বের করব কি, পর্যায় হচ্ছে আমাদের, পর্যায়টা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে, খেয়াল করো কথাটা, ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ এন এর মান। সর্বোচ্চ যে এন এর মান মানে শক্তি স্তরের যে মানটা, সবথেকে ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সবথেকে বড় শক্তি স্তরের যে মানটা থাকবে সেটা হবে কি আপনার পর্যায়। আর গ্রুপটা কি হবে মনে রাখবেন ভাই, গ্রুপটা কি হবে, গ্রুপ ডিপেন্ড করে আপনার শেষ ইলেকট্রন, গ্রুপটা লেখা শেষ ইলেকট্রন কোন শক্তি স্তরে গেল, মেন হচ্ছে কোন উপশক্তি স্তরে গেল। ওকে, শেষ ইলেকট্রন আপনার কোন উপশক্তি স্তরে গেছে এই জিনিসের উপর ডিপেন্ড করবে। এটা মনে রাখবেন একটু, যে শেষ ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে গেছে তার উপর ডিপেন্ড করবে আপনার গ্রুপটা। এখন মনে করেন আপনার ডিফারেন্ট জায়গায় যেতে পারে। মনে করেন ভাই এরকম হলো আপনার, মনে করো তোমাকে আমি বললাম একটা ইলেকট্রন বিন্যাস তুমি করলা, সেই ইলেকট্রন বিন্যাসে আপনার ইলেকট্রনটা কোথায় গেছে, মনে করো ভাইয়া আপনার শেষ ইলেকট্রন এসে যেতে পারে, পিতে যাবে, ডিফারেন্ট যেতে পারে। তো এই জায়গাটা খেয়াল করি আমরা, মনে করো শেষ ইলেকট্রন কোথায় কোথায় যেতে পারে আপনার, যদি শেষ ইলেকট্রন এসে যায়, যদি আপনার ভাই শেষ ইলেকট্রন এসে যায় তখন আপনার কি হবে, তখন যদি আপনার শেষ ইলেকট্রনটা এসে যায় তাহলে এস এর টোটাল ইলেকট্রন, এসে যে কটা টোটাল ইলেকট্রন থাকবে সেটাই হবে কি আপনার গ্রুপ নাম্বার। বুঝতে পারছি, যদি শেষ ইলেকট্রন এসে যায় তাহলে এসে যে কয়টা ইলেকট্রন আছে ওইটি হবে আপনার গ্রুপ নাম্বার। যদি ভাই শেষ ইলেকট্রন পিতে যায়, যদি ভাই শেষ ইলেকট্রন পিতে যায় তখন কি করব, ওকে, শেষ ইলেকট্রন যদি পিয়ে যায় তখন আপনার দেখেন পি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন প্লাস 10 এটা যোগ করবেন। ওকে, এস এর ইলেকট্রন প্লাস পি ইলেকট্রন প্লাস 10 তিনটাকে যোগ করবেন তাহলে চলে আসবে। যদি আপনার শেষ ইলেকট্রন ডিতে যায়, যদি ভাইয়া আপনার শেষ ইলেকট্রনটা ডি উপশক্তি স্তরে যায় তখন কীভাবে করবা, তখন ভাই আপনার হবে ডি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন, ডিআরএস যোগ করে দিলে হবে। এখন ভাই শেষ ইলেকট্রন যদি এফে যায়, এসপিডিএফ বুঝো তো জিনিসটা, এসপিডিএফ ডিফারেন্ট উপশক্তি স্তর, এফে গেলে ভাইয়া কোনো কথা নাই, চোখ বুঝে আপনার গ্রুপ 3, এফে গেলে কোনো কথা নাই, চোখ বুঝে আপনার গ্রুপ 3 হয়ে যাবে। বুঝতে পারছো, এভাবে আমরা নর্মালি যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারি। কিছু করে দেখাই তোমাদেরকে ভাইয়া, আসো কিছু করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবো আরও যে কীভাবে করা হয় এটা। মনে করো ভাই আমরা কিছু মৌল নেই, ওকে, কিছু মৌল নেই আমরা করার ট্রাই করি। এখানে অনেকগুলো মৌল আছে, তোমাকে আমি একটা করে ধরে দেখাই, দেখো একটা টেকনিক আছে, একটা টেকনিকে তুমি যে কোনোটা করতে পারবা। তো মনে করো আমি তোমাকে বললাম ভাইয়া এই যে SB51 এটা করে আসো, SB51টা করে একটু বড় মৌলগুলো করে দেখি। একটা মেথড শেখাবো যেভাবে তুমি যে কোনোটা করতে পারো। মনে করবে আমার কি SB51 এই মৌলটার জন্য আমি অবস্থান নির্ণয় করবো। ওকে, কথা এত বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে না, মনে করো ছোটো ছোটো 1 থেকে 30 পর্যন্ত তুমি পারবা। এই বড় মৌলটা যদি আসে আমি কীভাবে করবো বলো তো ভাইয়া, আসলে তোমাকে একটা শর্টকাট টেকনিক শিখে এটা কীভাবে করা যায় আমাদের। মনে রাখো ভাইয়া এটাকে আমরা নিষ্ক্রিয় গ্যাসে সাহায্য করবো, কার মাধ্যমে, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস করার জন্য আমরা একটা জিনিস মাথায় রাখা যে কোন নিষ্ক্রিয় গ্যাসের ভরটা কত, মানে পারমাণবিক সংখ্যা। মনে রাখবা হিলিয়াম ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, নিয়ন ওর কত 10, এগুলো একটু মনে রাখার ট্রাই করবা। আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরগুলো একটু মনে রাখবো আমরা কার মানটা কত হয়। এটা হচ্ছে 18, এটা হচ্ছে 36, এটা হচ্ছে তোমার মনে করো 54, এটা হচ্ছে তোমার মনে করো 86। ওকে, একটু খেয়াল করো মেথডটা ভাইয়া, তোমাকে একটা শর্টকাট টেকনিক শিখে আমি ভাই এইগুলো একটু মনে রাখবো আমরা যে কার পারমাণবিক সংখ্যা কত। ওকে, কার পারমাণবিক সংখ্যা কত এটা আমরা মনে রাখার ট্রাই করবো, এখানে সাইডে লিখে রাখলাম। এখন দেখো ভাই তুমি ফার্স্টে খেয়াল করবা তোমার মৌলটা কোনটা দিচ্ছে, SB51 না, নাম্বারটার দিক খেয়াল করবা, নাম্বার কত 51, মনোযোগ দিয়ে খেয়াল করে একটু, নাম্বার হচ্ছে 51। তুমি দেখবা 51-এর আগে নিষ্ক্রিয় গ্যাস কে আছে ভাইয়া, 51 51 51 51, এই যে 54 মানে 51-এর আগে কে আছে, ক্রিপ্টন আছে না, ক্রিপ্টন আছে, ক্রিপ্টনকে লিখবে এখানে, কি লিখবে ভাইয়া, ক্রিপ্টন লিখলাম, ভালো কথা লিখলাম। লেখার পর ওর পাশে একটা ওয়ার্ড লিখবা, মানে একটা 4টা সংখ্যা লিখবা, 4টা অ্যালফাবেট লিখবা। কী কী লিখবা দেখো, FDSP এটা লিখবা। কী লিখলাম ভাই, FDSP, কেন লিখলাম খেয়াল করো, এটা নিয়ম, FDSP লিখলাম।
লেখার পর তুমি খেয়াল করবে এই যে ক্রিপ্টন লিখছো না, ক্রিপ্টন নিষ্ক্রিয় গ্যাসের সিরিজে কত নাম্বার উপর থেকে? 1 2 3 4, উপর থেকে 4 নাম্বার না, উপর থেকে 4। এই 4 দিবা ডি এর পাশে। বুঝতে পারছি ভাইয়া? ক্রিপ্টন উপর থেকে যত নাম্বার সেটা 4 ডি এর পাশে দেব। দিলাম। 4-এর পরে যে এস আর পি আছে ওদের সাথে 1 যোগ করে দেবে, তাহলে 4, এরা দুজন হবে 5, আর এর আগে 3 দিয়ে দেবে। বুঝতে পারছো? এখন ভাই 3F কি এক্সিস্ট করে? 3F তো এক্সিস্ট করে না। আপনার কি থাকে? 3D পর্যন্ত যায়, 4D এর আগে হয় না। 1s2 2s2 2p6 3s2 3p6 3D পর্যন্ত যায়। তাহলে 3F ভাই এক্সিস্ট করে না। 3F যদি এক্সিস্ট না করে ভাইয়া ওকে আমরা কাইটে দেবো, ও এক্সিস্ট করে না। বুঝতে পারছো? তাহলে ওকে কাইটে দিই আমরা, মনে করো ওকে একেবারে কাইটে দিয়েছিলাম, ওই কাইটে ফেলাম, তাহলে ইলেকট্রন বিন্যাস কে আছে 4d 5s 5p। বুঝতে পারছো ভাইয়া? এখন আসে তাহলে ইলেকট্রন বসাই। তাহলে 51 ইলেকট্রন, ক্রিপ্টন কত? ক্রিপ্টন হচ্ছে 36, তাহলে 36 ইলেকট্রন ওর কাছে নিয়ে গেছে। এখন n+l করে দেখো, সবার আগে ইলেকট্রন পাবে s, তারপর d, তারপর p। বলো সবার আগে s কে দিবা, তারপর সিরিয়ালে দিয়ে যাবা, সবার আগে s কে দিব, তারপর সিরিয়ালে দিয়ে যাবো। তাহলে এখানে ক্রিপ্টন কয়টা ইলেকট্রন রেখে দিল? 36টা। 36টা ক্রিপ্টন রেখে দিল। এরপর আসি ইলেকট্রন দেই, 36-এর পর এসে কয়টা দেবে? 2টা। হলো কত ভাইয়া? 38টা। কয়টা হলো ভাইয়া? 38টা। 38টা, এরপর 10টা দিয়ে এখানে ডিতে কয়টা দেওয়া যায়? 10টা। 38 আর 10 কত হলো ভাইয়া? 48। 48, এরপর এখানে কয়টা দেওয়া যায়? থাকে কয়টা? 49 50 51 ভাই 3টা থাকে, তাহলে 3টা দিয়ে দেন পিতে। করছি ভাইয়া? আচ্ছা হয়ে গেল ভাইয়া। এখন ভাইয়া একটু বলেন তো তাহলে অবস্থান কত আসলো ওর? এর অবস্থানটা কত আসলো তাহলে? তো দেখেন ভাইয়া, ওর যদি আপনার গ্রুপ নিন, আমি এভাবে লিখি, দেখো গ্রুপ জিআর, তাহলে গ্রুপ কত আসবে? শেষ ইলেকট্রন কোথায় গেছে দেখেন তো? শেষ ইলেকট্রন পিতে গেছে না ভাইয়া? তাহলে পিতে গেলে আপনার নিয়ম কি ভাইয়া? পিতে গেলে পি এর ইলেকট্রন, এস এর ইলেকট্রন প্লাস 10, তাহলে পি এর ইলেকট্রন কত? 3, এস এর ইলেকট্রন 2, 3 আর 2 5, আর 10 যোগ করলে কত ভাইয়া? 15। গ্রুপ হচ্ছে 15। আর ভাইয়া তাহলে পিরিয়ড কত? গ্রুপ 15, পিরিয়ড মানে পর্যায় কত? পর্যায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসে সব থেকে বড় এন কত? 5। তাহলে ভাই এটা হচ্ছে কি দেখেন, পর্যায় 5 গ্রুপ 15, তাহলে আসতে কত? পর্যায় 5 গ্রুপ 15। একটু মিলাই দেখি ভাইয়া, আসেন তো দেখি, একটু মিলাই দেখি। এই যে আপনি নিয়েছিলেন কোনটা? এই যে এসবি, দেখেন তো এই যে গ্রুপ কত? দেখেন গ্রুপ 15 আছে, হ্যাঁ গ্রুপ 15 আছে ভাইয়া। আর পর্যায় কত? এই যে টান দিয়ে দেখি ভাইয়া, দেখো গ্রুপও 5 আছে, সরি পর্যায় 5 গ্রুপ 15, মিলছে না ভাই? তাহলে মিলে গেছে, দেখছো একদম মিলে গেছে। এটা আরেকটা করে দেখি, আসো আরেকটা করে দেখি। মনে করো একটা বড় সংখ্যা নিয়ে চলো, বড় একটা সংখ্যা নিয়ে, মনে করো এই যে 113 নিহোনিয়াম, এটা নিয়ে দেখি বড় একটা সংখ্যা। তবে আসো আরেকটা করে দেখি। এই টেকনিকে ভাই তোমার যে কোনোটা মিলে যাবে। টেকনিকটা আরেকবার রিপিট করে আসো, টেকনিকটা আমরা আরেকবার রিপিট করি। নিয়মটা কী ছিল ভাই? আসো দেখি, যে মনে করো এই মৌলটার জন্য দেখি নিহোনিয়াম 113। আমি কি বলছিলাম ভাইয়া? আপনি সবার আগে খেয়াল করবেন এই নাম্বারটা কত? 113। 113 আগের নিষ্ক্রিয় গ্যাস কে আছে? রেডন 86। তাহলে রেডনকে লিখে ফেলবো, আসলে লিখে ফেলি, রেডনকে লিখে ফেললাম, লিখলাম। এখন পাশে যেন কি লিখতে বলছি ভাইয়া? FDSP, FDSP লিখলাম, FDSP। এখন কি করবো? FDSP আগে সংখ্যা বসাবো। সংখ্যাটা কীভাবে বসাবো ভাইয়া? রেডন লিখছি, রেডন উপর থেকে কয় নাম্বার? 1 2 3 4 5 6, 6 নাম্বার না? তাহলে এই 6 কার পাশে বসে ভাইয়া? আপনি বলছেন ডি এর পাশে বসাইতে। তাহলে 6-এর আগে এফ, তাহলে ওকে 5, ওর পরে ওদের দুইজন সেম 7। 5F এক্সিস্ট করে, 6D এক্সিস্ট করে, 7S এক্সিস্ট করে, 7P এক্সিস্ট, সবাই এক্সিস্ট করে, কোনো সমস্যা নেই। এখন ইলেকট্রন দিব আমরা। ইলেকট্রন কাকে কাকে দিব বলো তো ভাইয়া? ইলেকট্রন দিব এখন, ইলেকট্রন দিয়ে আসো। এখন ভাইয়া ইলেকট্রন রেডনে কটা দেওয়া যায়? 86 তো রেডন অলরেডি নিয়ে গেছে, এরপর কাকে দেবো? সবার আগে এসকে দেবো, তারপর সিরিয়ালে দিয়ে যাবো। তাহলে ভাইয়া রেডন 86 নিয়ে গেছে, তারপর এসে দিলাম 2টা, 88। এফে দিব কয়টা তাহলে ভাইয়া? 14টা দেওয়া আছে, দেখো তো ভাইয়া 88 আর 14 যোগ করলে কত? একটু দেখি তো, 88 আর 14 যোগ করলে কত হয়? 8 আর 4 12, 2 হাত থেকে আমার 1, 8 আর 1 9 1 10, হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যায় 102। এরপর ভাইয়া ডিতে কয়টা দেবো? 10টা। ডিতে 10টা দিলাম, কত আসে? 112। তো থাকে কয়টা? একটা কাকে দেবো? পিতে। ইলেকট্রোমিটার হয়ে গেছে ভাইয়া। তাহলে এখন পর্যায়ের গ্রুপ কত আসে বলো তো ভাইয়া একটু? তাহলে ভাইয়া পিরিয়ড কত আসে? আপনার পর্যায়ে তো ভাই আপনি বলছেন যে সব থেকে বড় নাম্বারটা এন, তাহলে এনের মান কত? 7। তাহলে ওর পর্যায়ে আসে ভাই 7। আর গ্রুপ কত আসে ভাই? তাহলে দেখেন গ্রুপ কত আসে, তাহলে ওর গ্রুপ আসে ভাই, তাহলে আপনার কত দেখেন, শেষ ইলেকট্রন পিতে গেছে, পিতে গেলে কি 2 আর 1 3 আর 10 কত হয়? 13। তাহলে ওর ইলেকট্রন বিন্যাস করে ভাই আমরা কি পেলাম? ওর ইলেকট্রন বিন্যাস করে আমরা পেলাম ভাইয়া যে ওর
অবস্থান কোথায় দেখেন, ওর অবস্থান আছে পর্যায় 7 গ্রুপ 13। একটু ক্রস চেক করে আসি, চলেন ভাইয়া ক্রস চেক করে আসলে হয়েছে কিনা, যে নিহনিয়াম 113 আমাদের আসছে কত, পর্যায় 7 গ্রুপ 13। একটু দেখি, এই দেখেন পর্যায় 7 বরাবর গেলে গ্রুপ 13তে কি আছে দেখছো, পর্যায় 7 গ্রুপ 13 নিহনিয়াম, এই যে নিহনিয়ামটা বক্স করে দেবে, ওর অবস্থান মধ্যে পর্যায় 7 গ্রুপ 13। তাহলে ভাই একদম মিলে গেছে না, সুন্দরভাবে মিলে গেছে না একদম। এই নিয়মে ভাই আপনার যে কোনো মৌলের আপনাকে যদি 118 নম্বর মৌল দেয়, আপনি খুবই ইজিলি এটার পর্যায় মানে ইলেকট্রন বিন্যাস করতে পারবেন। আশা করি জিনিসটা আপনার জন্য হেল্পফুল হবে। চলো আবার আমরা আমাদের পড়ায় চলে যাই। সো বুঝতে পারছি ভাইয়া, এভাবে আপনি যে কোনো মৌলে, তোমরা এভাবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুবই ইজিলি করে অবস্থান নির্ণয় করো। তোমাকে যদি 118 নম্বর মৌল দেয়, সেটাও তুমি ইজিলি নির্ণয় করতে পারবে। এই টপিকটা কিন্তু আমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই টপিকটা আবার ভাইয়া সিকিউ প্লাস এমসিকিউ দুটোর জন্য ইম্পর্টেন্ট। আমি বলে রাখতেছি ভাইয়া, এমসিকিউতে আসতে পারে, কিন্তু এমসিকিউতে আসে ছোটো ছোটো মৌল থেকে আসবে। ওকে, যদি তোমার এমসিকিউতে আসে কখনো, মনে রাখবা, যদি তোমার এমসিকিউতে কখনো আসে, আমরা 30টা মৌলের মধ্যে হয়ে যাবে। 30টা মৌল, প্রথম 30টা মৌলের মধ্যে এমসিকিউতে পেঁচাবে। আর যদি সিকিউতে আসে, চাইলে আপনার একটু বড় মৌল দিতে পারে। ওকে, সিকিউতে আসলে একটু বড় মৌল দিতে পারে। সো বড় মৌল যদি দেয়, তুমি ভাই এভাবে করে খুব ইজিলি ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবা। আশা করি এটা আপনার জন্য হেল্পফুল হবে। এরপর আসবে আমরা, এরপর কি আসে আমাদের, এরপর আমাদের সিকিউর জন্য আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মটা। সিকিউর জন্য আমার আরও ইম্পর্টেন্ট ভাই পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম। সো পর্যায়বৃত্ত ধর্মটা কি আসবে ভাইয়া? পর্যায়বৃত্ত ধর্ম আপনার কোন কোন টপিক থেকে ইম্পর্টেন্ট দেখো। পর্যায়বৃত্ত ধর্ম কি, যে পর্যায় সারণীতে আপনার যে যে ধর্ম পর্যায়বৃত্তাকার আকারে পরিবর্তিত হয়, কি কি আছে ভাইয়া? আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন আসক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে, ধাতু পদার্থ ধর্ম আছে, পারমাণবিক আকার আছে, সব কিছু আছে। আসলে সব কিছু দেখার ট্রাই করি আমরা কীভাবে পরিবর্তন হয়। এই জিনিসগুলো আমাদের সিকিউতে আসে প্রায় ভাইয়া, ব্যতিক্রম আছে অনেকগুলো, দেখি একটু। ফার্স্টে ভাইয়া দেখো পারমাণবিক আকার, ফার্স্টে আসে ভাইয়া পারমাণবিক আকার। পারমাণবিক আকার আমাদের কি বলে দেখো, পারমাণবিক আকার আমাদের যেটা বলে সেটা হচ্ছে ভাইয়া পদার্থের বাম থেকে ডানে গেলে কমে। এটা মনে পারমাণবিক আকার পদার্থের বাম থেকে ডানে হ্রাস পায়, পদার্থের বাম থেকে ডানে পারমাণবিক আকার হ্রাস পায়। সো ফার্স্ট কথা এটা ভাই, তারপরে পদার্থের বাম থেকে ডানে গেলে আপনার কী হবে, পারমাণবিক আকার হ্রাস পেতে থাকে। এরপরে কি আসে বলেন তো ভাই, আপনার পারমাণবিক আকারের পর যেগুলো আছে সেগুলো। আচ্ছা, তাহলে এরপরে কি আসে ভাইয়া, পারমাণবিক আকারের পর আসে আমাদের ভাইয়া আয়নীকরণ শক্তি, খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের। চলো এটা দেখে নিই একটু। এরপরে কি আসে, আয়নীকরণ শক্তি, লিখে ফেলে আসো। এবার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কী হয়, শুধু আয়নীকরণ শক্তি অনেকগুলো একবারে দেখি দেখো। তোমার আয়নীকরণ শক্তি 3টা একবারে বলা যায়। আয়নীকরণ শক্তি, তোমার ইলেকট্রন আসক্তি, এরপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। 3টাকে একসাথে আলোচনা করে ফেলা যায়। তড়িৎ ঋণাত্মকতা 3টা একসাথে কীভাবে আলোচনা করে দেখো। 3টার ক্ষেত্রে ভাইয়া পদার্থের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। ওকে, 3টাই পদার্থের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, এবং ভাই উপর থেকে নিচে গেলে দেখো, এটা গ্রুপ ভিত্তিক, এটা পর্যায় ভিত্তিক। তুমি ভাই উপর থেকে নিচে যাও তাহলে হ্রাস পায়, উপর থেকে নিচে ভাইয়া হ্রাস পায়। এই সময় রাখবা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসে, তড়িৎ ঋণাত্মকতা, 3টার মানে কি ভাইয়া, উপর থেকে নিচে গেলে ভাইয়া বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। ওকে, সামনে আগে ভাইয়া পরেরগুলো দেখি একটু। এরপরে ভাই ধাতব ধর্ম, দেখো ভাই ধাতব ধর্ম খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ধাতব ধর্ম কি হয় ভাইয়া দেখো, ধাতব ধর্ম ভাইয়া যদি বাম থেকে ডানে যান, বাম থেকে ডানে আপনার কমে, উপর থেকে নিচে বাড়ে। তাহলে বাম থেকে ডানে ধাতব ধর্ম কমে, বাট উপর থেকে যদি নিচে যান তাহলে কি হয়, বাড়তে থাকে। এটা মনে রাখা লাগবে। ধাতব ধর্ম যেভাবে আগায়, পদার্থব ধর্ম তারই উল্টাভাবে আগায়। জাস্ট কপি করে নিচে নিয়ে নিই। ওকে, ধাতব ধর্মে আমরা যে প্যাটার্নে আগায়,
অতএব ধর্ম একদমই তার উল্টাভাবে আগে, জাস্ট সামনে একটা অ লাগাই দিই, আর কিছু দরকার নেই। তাহলে অতএব ধর্ম আপনার কী হবে বলেন তো? অতএব ধর্ম আপনার কী হবে? তবে এখানে আপনার কী হয়েছিল, বাম থেকে ডানে কমছিল, এটা কমবে না, এটা বাড়বে, উল্টা হয়ে যাবে জাস্ট। যে এখানে আপনার কি অতএব ধর্ম বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে, জাস্ট ভাইস ভার্সা কানেকশন, বুঝতে পারছো? ভাইস ভার্সা কানেকশন। আর ধাতব ধর্ম অতএব ধর্ম এই দুটো জিনিসের উপর কী কী ডিপেন্ড করে বলো তো? এই দুটো জিনিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনার। সেটা হচ্ছে দেখো এই দুটো জিনিসের উপর কী কী ডিপেন্ড করে। এই যে দুটো জিনিস ভাই, এর উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করে। একটা ধাতুর নমনীয়তা, দেখো এদের উপর আপনার নমনীয়তা নির্দেশ করে, এদের উপর আপনার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্দেশ করে। মনে করো ভাই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মানে এই বৈশিষ্ট্যগুলো না আসলে তোমার এই দুইটার উপর ডিপেন্ড করে। তোমার মূলত গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, নমনীয়তা, এই জিনিসগুলো তোমার এটার উপর ডিপেন্ড করে, আর কিছুই না। এটা একটু মনে রাখবো আমরা। এখানে এই কথাগুলো ইম্পর্টেন্ট ভাই। এখানে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখবো সামনে। ব্যতিক্রমগুলো কি একটু বলে রাখি। এখানে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে প্রায় আমাদের। ব্যতিক্রমগুলো পরীক্ষায় আসে, এগুলো একটু মনে রাখবা। যে নর্মালি থেকে একটু ঝামেলা হয় কিছু মৌলের ক্ষেত্রে, ওই মৌলগুলো আমাদের পরীক্ষায় লাগে অনেক। আচ্ছা, ব্যতিক্রম কি আছে দেখি একটু। সো আয়নীকরণ শক্তি ব্যতিক্রম কি আছে? সো ফার্স্ট অফ অল দেখো ভাই, ব্যতিক্রম পরীক্ষার জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। ব্যতিক্রম হচ্ছে তোমার ভাই ফার্স্ট অফ অল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, মনে আছে একটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কপার ক্রোমিয়াম, কপার এবং ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা, কপার এবং ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা ছিল, স্থিতিশীলতা, এই জিনিসটা ভাই একটু ইম্পর্টেন্ট আপনার। এরপর ভাই ব্যতিক্রমে আর কি আছে একটু আলোচনা করার ট্রাই করি আমরা। চলো এগুলো একটু আলোচনা করি আমাদের। সেটা হচ্ছে ভাইয়া সেকেন্ড আপনার যেটা আছে এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন এর আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। এরপর যে আপনার আরেকটা আছে কি দেখেন, ফ্লোরিন ক্লোরিন, ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, এগুলো কিন্তু ভাই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। ওকে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে আপনার ভাই। এগুলো আমরা সিকিউ যখন অ্যানালাইসিস করবো, একটু পরে যখন সিকিউ অ্যানালাইসিস করবো সেখানে আমরা দেখে নেব। ওকে, তো আসো আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা অনেকক্ষণ কনসেপ্ট আলোচনা করলাম, এখন আমরা আমাদের সিকিউতে চলে যাই। দেখি তো ভাই ফার্স্ট সিকিউটা কি আমরা দেখি একটু। ফার্স্ট সিকিউটা হচ্ছে ভাইয়া এক্স ওয়াই জেড তিনটা মৌল দেওয়া আছে, বলছে কি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। কাটা নির্ণয় করতে হচ্ছে ভাইয়া, কাটা নির্ণয় করতে হচ্ছে একটু খেয়াল করি। বলছে ভাই জেডেরটা, জেড জেড হচ্ছে কি স্ক্যানাডিয়াম, 21 নম্বর মৌল। এরকম যখন মৌল বলবে ভাইয়া আপনি ফার্স্টে লিখবেন কি এখানে জেড মৌলটা কোনটা। সিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে আপনি ফার্স্টে লিখবেন এখানে জেড মৌলটি কোনটি। দেখো এখানে জেড মৌলটি হলো কোনটা, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম স্ক্যানাডিয়াম, স্ক্যানাডিয়াম 21। ওকে, জেড মৌলটা হচ্ছে এখানে স্ক্যানাডিয়াম 21। এরপর আপনি ভাইয়া লিখবেন কি যে তুমি এখানে কি লিখবে, এরপর দেখো এবার তুমি এখানে লিখবা যে মানলাম জেড মৌলটা তো স্ক্যানাডিয়াম, এখানে আপনার সাথে কি হয় দেখো, বলো জেড মৌলটা স্ক্যানাডিয়াম এর ইলেকট্রন বিন্যাস, তাহলে স্ক্যানাডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসটা কী হবে বলো তো? ইলেকট্রন বিন্যাসটা হবে কিছু এরকম, স্ক্যানাডিয়াম 21 1s2, ওরটা পুরোটা লিখবা ভাই, ওরটা পুরোটা লিখবা 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাহলে কী হবে 6 7 8 9 10 16 17 18 19 20 21, এরকম হবে ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাস করে ফেললাম ভাইয়া, ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এখন বলছে অবস্থান নির্ণয় করতে। অবস্থান নির্ণয় করা কীভাবে, গ্রুপ এবং পর্যায়, ওইটা লিখবে। তাহলে যে এখানে ওর গ্রুপ কত, যে এখানে তাহলে বলো তো গ্রুপ কত হবে, আগে পর্যায়টা নির্ণয় করি। পর্যায়, পর্যায়ে কী বলছিলাম, পর্যায় হচ্ছে ভাইয়া আপনার একদম শেষ কক্ষপথে দেখো 4, পর্যায় হবে কত, পর্যায় হচ্ছে 4, আর গ্রুপ কত বলো তো, পর্যায় 4। আপনার শেষ ইলেকট্রন কোথায় গেছে, ডিতে গেছে, তাহলে ডিতে গেলে কি গ্রুপ
3। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারছি ভাইয়া? খুবই সিম্পল। সামনেটা যাই। আচ্ছা, বলছে কি ভাইয়া দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে বি এবং সি একই গ্রুপের মৌল, যথাযথ সমীকরণ সব ব্যাখ্যা করো। তাহলে বি আর সি ফার্স্টে ভাই আপনাকে বের করতে হবে ওর ইলেকট্রন বিন্যাসটা। বুঝতে পারছো? ইলেকট্রন বিন্যাসটা বের করতে বলবে। তো বি আর সি কি দেখো, ফার্স্টে ভাই লিখবা যে বি এর ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করছো? তুমি ফার্স্টে ভাই ওর ইলেকট্রন বিন্যাস লিখবা, যে বি এর ইলেকট্রন বিন্যাসটা তোমার কি আসবে। বি এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কিছুটা এরকম, তোমাকে বলেই দিচ্ছে দেখো দ্বিতীয় পর্যায়ে, খেয়াল করছো? দ্বিতীয় পর্যায়ে। তাহলে এন এর মানটা কি হবে? এন এর মান 2 হবে না? তোমার এরকম 1s2 2s1, এটা হচ্ছে তোমার এটা। সেমভাবে তুমি লিখবে ভাইয়া সি গ্রুপেরটাও, সি এর ইলেকট্রন বিন্যাস। সেমভাবে আমরা কী করবো ভাইয়া, সি এর ইলেকট্রন বিন্যাসটাও বের করবো। সি এর ইলেকট্রন বিন্যাসটা তাহলে কী আসবে ভাইয়া? এটা আসবে এরকম, চতুর্থ বলছে তো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। 4s এ কত হবে? 4s এ 1, which means 3d 0 থাকতে হবে। ওকে, 4s এ 1, 3d তে নাই, কারণ আমরা জানি 3d তে আগে যায় না। এরকম তাহলে কত হলো ভাইয়া? 6 7 8 9 10 16 17 18 19। 19 নম্বর মৌলটা কী ভাইয়া? এখন তুমি এখান থেকে মৌলগুলো লিখে ফেলো। তাহলে আমরা কি বলতে পারি বলতো? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি বি মৌলটি হলো কোনটা বলো তো? বি মৌলটা কোনটা? চিন্তা করো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম ও সি মৌলটা, সি মৌলটা হলো কি? সি মৌলটা হলো আপনার পটাশিয়াম, এটা বলা যায়। এখন একটু চিন্তা করে বলো তো ভাই, এখন একটু চিন্তা করে বলো, এই যে বি আর সি মৌল এরা কি একই গ্রুপের নাকি ডিফারেন্ট গ্রুপের? বলো তো ভাই, এরা কি একই গ্রুপের নাকি ডিফারেন্ট গ্রুপের? আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি ভাইয়া বি এবং সি কিন্তু একই গ্রুপের। তাহলে এদের ক্ষেত্রে বলা যাবে দেখো এদের শেষ ইলেকট্রন বিন্যাস তুমি এভাবে ব্যাখ্যা করতে পারো যে ভাই এদের ক্ষেত্রে দেখেন আপনি ওর শেষ কক্ষপথ ইলেকট্রন বিন্যাস NS1, এর শেষ কক্ষপথ ইলেকট্রন বিন্যাস NS1। যেহেতু দুইজনের শেষ কক্ষপথ ইলেকট্রন বিন্যাস একই টাইপের, তাহলে আমরা বলতে পারি এরা একই টাইপের মৌল হবে। ওকে, তোমাকে আবার বলছি কি দেখো যথাযথ সমীকরণ সহ, একটু খেয়াল করছি এখানে যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলছেন। সমীকরণ সব ব্যাখ্যা করতে বলে কী করবা? কিছু সমীকরণ দেখাই দেবে এখানে বিক্রিয়ার ক্ষেত্রে। যেমন মনে করবে তুমি এরকম দেখাতে পারো, যেহেতু দেখো যে পটাশিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ উৎপন্ন করে, KOH উৎপন্ন করছে। সেম অ্যাজ তোমার লিথিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইডও পানির সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? ক্ষারধর্মী অক্সাইড উৎপন্ন করে। এটা একটা দেখাতে পারো তুমি, এই বিক্রিয়া তুমি দেখাতে পারো এখানে। এরপর ভাই আরও কিছু বিক্রিয়া দেখাতে পারো চাইলে তুমি। যেমন মনে করবে তুমি এরকম দেখাতে পারো যে তোমার এই যে মনে করো পটাশিয়াম, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার K2O উৎপন্ন করে। আবার তোমার সেম অ্যাজ তোমার মনে করো লিথিয়াম, লিথিয়াম তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এটা তোমার মনে করো Li2O উৎপন্ন করে। এটা তুমি দেখাতে পারো চাইলে, এভাবে বলতে পারো চাইলে তুমি। এবার মনে করবে আরও কিছু রিয়াকশন দেখাতে পারো তুমি চাইলে সামনে। মনে করো এই যে এই দুটো দেখালে না, এই দুটো পর আবার বলতে পারো যে পটাশিয়ামের হাইড্রোক্সাইড ভাইয়া, পটাশিয়ামের হাইড্রোক্সাইড এটা আপনার অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি আপনার KCl উৎপন্ন হয়, সাথে আবার পানি উৎপন্ন হয়। তাহলে ভাই এটা একটা বিক্রিয়া দেখাতে পারো তুমি। সেম অ্যাজ মনে করো ভাই লিথিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড আপনার যখন HCl এর সাথে বিক্রিয়া করে তখন আপনার কী হয় ভাইয়া? এখানে আপনার লিথিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, সাথে আপনার পানি উৎপন্ন হয়। এরকম 3 টাইপের বিক্রিয়া দেখাই দেবা তাহলে হয়ে যাবে, 3 টাইপের বিক্রিয়া দেখা যাবে তাহলে হয়ে যাবে ভাইয়া। এভাবে তুমি বলতে পারো যে ভাই এরা যে একই গ্রুপের মৌল সেটা আমরা প্রমাণ করতে পারি এখান থেকে। বুঝতে পারছো? এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি, আশা করি বুঝতে পারছি। চলো ভাই সামনের সিকিউর দিকে যাই। তো কোশ্চেনটা খুবই সিম্পল একটা কোশ্চেন, তোমাকে অলরেডি বিক্রিয়া টিকে সব কিছু দেওয়া আছে। এই কোশ্চেন এমন আসতে পারে তোমাকে বিক্রিয়া দেয় নাই, তোমাকে করে বের করতে বলতেছে। সো খেয়াল করবে কী হয়েছে এখানে। প্রথমে বলা হয়েছে দেখো 1 নং বিক্রিয়াটা উৎপন্ন উৎপাদ মানে গ্যাসীয় উৎপাদটা, তোমাকে বলছে কি দেখো গ্যাসীয় মৌলটা, গ্যাসীয় মৌলটার কথা বলছে, পর্যায়সারণী গ্রুপ 1-এ স্থান দেওয়ার কারণ ব্যাখ্যা করতে বলছে। সুন্দর কোশ্চেন কিন্তু, এটাকে পর্যায়সারণী গ্রুপ 1-এ কেন অবস্থান দেওয়া হয়েছে সেটা বের করতে বলছে। এখানে তুমি ফার্স্টে লিখবা এরকমভাবে যে 1 নং বিক্রিয়ায় গ্যাসীয় উৎপাদটা কি দেখো, এরকম লিখবা যে 1 নং বিক্রিয়ায় গ্যাসীয় উৎপাদ, 1 নং বিক্রিয়ায় 1 নং বিক্রিয়ায় তোমার যে গ্যাসীয় উৎপাদ, 1 নং বিক্রিয়ায় গ্যাসীয় উৎপাদ হলো হাইড্রোজেন। ওকে, তো গ্যাসীয় উৎপাদটা হাইড্রোজেন। তো এটা নিয়ে আমরা এক্সপ্লেন করবো
যে এটা কীভাবে গ্রুপ 1-এ হয়। দেন ভাই তুমি হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা লিখবা, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যখন তুমি লিখবা, তো ইলেকট্রন বিন্যাসটা কি 1s1, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। দেন তুমি লিখবা যে ওর ইলেকট্রন বিন্যাসটা কার সাথে মিলে, ওর ইলেকট্রন বিন্যাসটা যে ক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস, যেটা ক্ষার ধাতুর নর্মাল ইলেকট্রন বিন্যাস কি হয় দেখো, ক্ষার ধাতুর যে তোমার ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে তোমার নর্মাল এদের ইলেকট্রন বিন্যাসের সাথে মিলে যায়, সেটা হচ্ছে NS1। তো NS1 ফরম্যাটের সাথে মিলে যায়, যেহেতু NS1 ফরম্যাটের সাথে মিলে যায় ও রাদার ওই টাইপের বৈশিষ্ট্য দেখা। যেমন ক্ষার ধাতু কী করে দেখো, ক্ষার ধাতুর আরেকটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে ভাইয়া এরা একটা ইলেকট্রন ডোনেট করে, এরা কী করে ভাইয়া একটা ইলেকট্রন দান করে। তো ওই রকমভাবে আমাদের হাইড্রোজেনও কী করে, হাইড্রোজেনও কিন্তু একটা ইলেকট্রন দান করে, একটা ইলেকট্রন দান করে কী হয়ে যায় H+ আয়ন উৎপন্ন করে ফেলে। তো এই জিনিসটা এক্সপ্লেন করবা যে ওর রাসায়নিক বিক্রিয়া, ওর ইলেকট্রন বিন্যাস সব কিছু আপনাকে বলে এটাই যে ওকে আপনার গ্রুপ 1-এ রাখা উচিত। বুঝতে পারছো এই জিনিসটাই। সামনে আগে খুব সুন্দর একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন আছে গ এবং ঘ। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটার গ্রুপ এবং পর্যায় নির্ণয় করো। আসলে তাহলে এটা করে ফেলি আগে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান নির্ণয় করি আমরা। তো ওয়াই মৌলটা দেখো তো, ওয়াই মৌলটা কোনটা আমাকে বলছে, ওয়াই কোন মৌলটা দেখো তো, ওয়াই মৌল। ওয়াই মৌলটা হচ্ছে ভাইয়া এই যে ইউবিডাক্স ওয়াই, এই যে ওয়াই এর পারমাণবিক সংখ্যা কত দেখো তো, পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, পারমাণবিক সংখ্যা 9। তুমি লিখবা যে ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা কত, লিখবা ফার্স্টে এভাবে যে ওয়াই মৌলটি, শর্টকাটে লিখে দিই আমি পুরোটা, ওয়াই মৌলটা কি ফ্লোরিন, ওয়াই মৌলটা হচ্ছে ফ্লোরিন 9। সো ওর ইলেকট্রন বিন্যাসটা করবা যে ভাইয়া ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাস, ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসটা কী হবে তোমার, ফ্লোরিন 1s2 2s2 2p5 এরকম হবে। তাহলে ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস যদি এরকম হয়, দেন আমরা বাকি জিনিসে প্রোগ্রেস করতে পারি। তাহলে ভাই ওর পর্যায়টা কত হবে, ওর পর্যায়টা কত হবে, ওর পর্যায়টা হবে ভাই আপনার, যেহেতু পর্যায় করতে তাহলে কি 2, আর গ্রুপ কত, গ্রুপটা হচ্ছে আপনার ভাইয়া যেহেতু পিতে গেছে, পিতে গেলে আপনার কী বলতে পারেন, পিতে যাওয়ার নিয়ম কি যে দুইটাকে যোগ করে 10 যোগ করবো, তাহলে গ্রুপ 17। তাহলে ভাইয়া পর্যায় 2 গ্রুপ 17 অবস্থান নির্ণয় হয়ে গেল। ভালো কথা, অবস্থান নির্ণয় হয়ে গেছে। এরপর বলছে কি ভাইয়া ঘ নাম্বারটা, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তি শুধুমাত্র ঊর্ধ্বগামী না হওয়ার কারণে, যে আয়নীকরণ শক্তি শুধুমাত্র ঊর্ধ্বগামী না হওয়ার কারণ, বলছে না হওয়ার কারণ। ঝামেলাটা কোথায় এসে দেখো, বাড়তেছিল, ঝামেলা হচ্ছে কোথায় ভাই এই দুইটা জায়গায় ডাব্লু এবং এক্স এর মধ্যে। ডাব্লু এবং এক্স ইলেকট্রন বিন্যাসটা কি এটা আমাদের অ্যানালাইজ করতে হবে, ডাব্লু আর এক্স মৌলটা কি। আসো ঘ নাম্বার কোশ্চেনে, ঘ নাম্বার কোশ্চেনটা অ্যানালাইজ করি। কি বলছে ভাইয়া এই দুইটা মৌলের মধ্যে ঝামেলা। ফার্স্টে আমরা লিখবো কি ভাইয়া ডাব্লু এবং এক্সকে, ফার্স্টে আমরা এটা লিখে নেব ডাব্লু এবং এক্স মৌলদ্বয় কি কি। ডাব্লু এবং এক্স মৌলদ্বয় হলো কে কে বলো তো, 7 এবং 8 হাইড্রোজেন লিথিয়াম লিথিয়াম মিলে বোরন কার্বন নাইট্রোজেন, এই যে একটু আগে বলে আসছিলাম না নাইট্রোজেন অক্সিজেন, ওইটাই। ডাব্লু এবং এক্স হলো তোমার নাইট্রোজেন ও অক্সিজেন, এই দুইটা হচ্ছে আমার ডাব্লু এবং এক্স। এই দুটো লেখার পর আমরা এদের ইলেকট্রন বিন্যাস করবো, এদের ইলেকট্রন বিন্যাস করবো। ওকে, তো আসলে এদের ইলেকট্রন বিন্যাস করি, এদের ইলেকট্রন বিন্যাস, যে ইলেকট্রন বিন্যাস তুমি যখন করবে তখন তুমি এদের অ্যান্সার পেয়ে যাবা। এটা হচ্ছে 1s2 2s2 2p3। আর একটা হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে এরকম 1s2 2s2 2p4। যখনই তুমি ইলেকট্রন বিন্যাস করলা এখান থেকে তুমি বলবা এটা যে দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে কি আপনার এখানে দুইটা কথা বলা যায়। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া যে আপনার যে ইলেকট্রন বিন্যাসটা করলাম এখানে আপনার অক্সিজেন, এভাবে তুমি একটু ব্যাখ্যা করে লিখবা জিনিসটা, যে অক্সিজেন এর অবস্থান এটা একটু এক্সপ্লেন করে লিখবা ভাইয়া, যে অক্সিজেনের অবস্থান হচ্ছে ভাইয়া নাইট্রোজেন এর ডানে, অক্সিজেন অবস্থান নাইট্রোজেন ডান, মানে নাইট্রোজেন তারপর অক্সিজেন। ওকে, নাইট্রোজেনের ডানে অক্সিজেন। তাহলে ভাই আয়নীকরণ শক্তি কী বলে বলো তো,
আয়নীকরণ শক্তি কি বলে, কার বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা ছিল ভাই আপনার কার, পদার্থের বাম থেকে ডানে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি মান বৃদ্ধি পায়। তাহলে অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল না, অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা। কারণ কি ভাই? ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা, যেটাকে আমরা বলি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তোমার ভাই এখানে দেখো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এই যে ভাই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে কি হয়েছে? স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে তোমার নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অফ নাইট্রোজেন কার থেকে বেশি হয়েছে? আয়নীকরণ শক্তি অফ অক্সিজেন। আয়নীকরণ অফ অক্সিজেন, এই জিনিসটা বলে দেওয়া তাহলেই হয়ে যাবে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? সিম্পল সিকিউ একদম। সামনেটা যাই, বলছি উদ্দীপকের মৌলগুলোর মধ্যে ওয়াই মৌলের আয়নীকরণ শক্তিমান সব থেকে বেশি, যুক্তি সহ ব্যাখ্যা করো। তো ওয়াই মৌলটা কি দেখো, এই তিনজন। আচ্ছা, তিনজনের ক্ষেত্রে তুমি ব্যাখ্যা করবা। আগে ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করবো আমরা তিনজনের, যে এক্স ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, 1s2 2s2 2p2। আচ্ছা 2 4 6, হ্যাঁ ঠিক আছে। এরপর আসে ভাইয়া ওয়াইটা কি 9, এটা তো একটু আগে করে আসলাম, 1s2 2s2 2p5। এরপর আসে কি ভাইয়া জেড কত ভাইয়া 12, 1s2 2s2 2p6 3s2। তুমি এখান থেকে দেখতে পারতেছো ভাইয়া তিনজনের একটু আমরা অবস্থানটাও নির্ণয় করে ফেলি। দেখো তিনজনের অবস্থানটাও নির্ণয় করে ফেলি। এর পিরিয়ড হচ্ছে 2, এর পিরিয়ড হচ্ছে আপনার 2, এর পিরিয়ড হচ্ছে আপনার 3, এর গ্রুপ হচ্ছে আপনার ভাইয়া কত, পিতে গেছে তো, তাহলে 14, এর গ্রুপ হচ্ছে ভাই আপনার 17, এর গ্রুপ হচ্ছে আপনার ভাইয়া কত, যেহেতু এসে গেছে শেষ এটা এসে গেছে তাহলে 2। তো দেখা যাচ্ছে ভাইয়া এই তিনজন মধ্যে দেখতে পাচ্ছেন কি আপনি, জেড পর্যায় 3, দেখো পর্যায় বেড়ে গেছে না জেডের, একটু খেয়াল করি আমরা, অ্যানালাইসিস করি একটু জিনিসটাকে অ্যানালাইসিস করি আমরা। এখানে দেখছি ভাই পর্যায় 3 হয়ে গেছে, ওর পর্যায় 3। আমরা জানি কি পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। তাহলে ওর তো অলরেডি নিচের পর্যায়ে, ওর আয়নীকরণ শক্তি সব থেকে কম হবে না, ওর আয়নীকরণ শক্তি তাহলে সব থেকে কম হওয়ার কথা। জেডের আয়নীকরণ শক্তি সব থেকে কম হবে, জেডের থেকে বেশি হবে এক্স এবং ওয়াই এরটা অবশ্যই। এখন দেখো এক্স এবং ওয়াই দুইজনই কি পর্যায়ে 2 আছে, এক্স এবং ওয়াই দুইজনই পর্যায়ে 2 আছে। এখন দেখবো আমরা গ্রুপ, তাহলে পর্যায় সারণী একই গ্রুপে থাকলে কি হয়, একই পর্যায়ে থাকলে কি হয়, বাম থেকে যত ডানে যায় আয়নীকরণ শক্তি মান তত বৃদ্ধি পায়। তাহলে কে ডানে, দেখো তো ভাই ডানে কে, ওয়াই, তাহলে ওয়াই এরটা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি জেড তারপর এক্স লিখবো আগে, তারপর ওয়াই। এটা হচ্ছে আমার আয়নীকরণ শক্তির ক্রম। এখান থেকে দেখা যাচ্ছে কি ভাই, তাহলে সব থেকে বেশি কার, সব থেকে বেশি হচ্ছে ওয়াই এরটা। তাহলে এক্সপ্লেন, ইলেকট্রন বিন্যাস করবা, দেন ব্যাখ্যা করে বলে দিবা, তাহলেই হবে। সামনেটা যাই, উদ্দীপকের জেড থেকে ওয়াই এর আয়নীকরণ শক্তি বেশি কেন, জেড এবং ওয়াই কে দেওয়াই আছে এখানে। তাহলে ভাই একটু খেয়াল করো, তোমাকে এখানে একটু আগে অ্যানালাইসিস করে নিতে হবে, এখানে তোমার আগে বের করে নিতে হবে জেড এবং ওয়াইটাকে। তো জেডের ক্ষেত্রে আগে তোমাকে বের করে নেবা যে জেড মৌলটা কোনটা হবে। দেখো জেড মৌলে তোমার এখানে প্রোটন সংখ্যা কয়টা হবে, দেখো তো ভাইয়া জেড মৌলে প্রোটন সংখ্যা হচ্ছে তোমার কত, জেড, এই তো জেড, তাহলে ভর সংখ্যা থেকে 23 - 12 উইচ মিনস ভাইয়া 11 এটা। তাহলে মৌলটা কোনটা, মৌলটা হচ্ছে ভাইয়া সোডিয়াম, এনে মৌলটা হচ্ছে সোডিয়াম। এবং ভাইয়া ওয়াই মৌল, এবং সাথে সাথে ভাইয়া ওয়াই মৌলে বলো তো কী হবে, ওয়াই মৌলে তোমার প্রোটন সংখ্যা কত, ওয়াই মৌলে আপনার ভাইয়া প্রোটন সংখ্যা তো কত আসে ভাইয়া, ওয়াই মৌলটা দেখেন তো 35 - 18, 35 - 18 আসে কত 17, 17 মানে কি ভাইয়া ফ্লোরিন, ওকে সরি ক্লোরিন, ফ্লোরিন তো নয়, 17 হচ্ছে ভাইয়া ক্লোরিন। এটা হিসাব করে দেখেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, হ্যাঁ 17 নম্বর ক্লোরিন আসে আপনার। এই দুইটা বের করলাম আমরা ফার্স্টে। এরপর কী বলছে, আয়নীকরণ শক্তি মান বের করবো। এখন তো ভাই বাকি জিনিসটা পারবেন, সেটা কি, আমরা ইলেকট্রন বিন্যাস করবো। এখন আমরা দুজনে ইলেকট্রন বিন্যাস করবো। আসলে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কী হবে, আমরা দেখবো সোডিয়াম, তো সোডিয়াম কত 11, 1s2 2s2
2p6 3s1। আরেকটা আসে কত ভাইয়া ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5 এরকম। এই যে ইলেকট্রন বিন্যাস আসলো, অবস্থান নির্ণয় করে ফেলা আসো, এখান থেকে অবস্থান নির্ণয় করে ফেলি আমরা। এটার গ্রুপ কত? এটার গ্রুপ হচ্ছে ভাই আপনার 1 এবং পিরিয়ড কত? পিরিয়ড হচ্ছে আপনার 3। আর এটার ক্ষেত্রে ভাই কত দেখো, গ্রুপ হচ্ছে ভাই 17 আর পিরিয়ড হচ্ছে ভাই 3। মানে দেখো দুইজনেই কত, দুইজনেই একই পর্যায়ে। খেয়াল করছে ভাই দুইজনেই কিন্তু আমার একই পর্যায়ে। অ্যানালাইসিস করে দেখাই দুইজনেই ভাই দেখো দুইজনেরই পর্যায় কত, পর্যায় সেম। একই পর্যায়ে যদি হয় তখন আমরা কি গ্রুপের দিকে চিন্তা করবো, যে পর্যায় যত ডান দিকে তার আয়নিক শক্তি মানটা বেশি। তাহলে আমরা কি বলতে পারি ভাই, অবশ্যই ওয়াই মৌলটাই, যে ক্লোরিনেরটা বেশি হবে। তাহলে ক্লোরিন হচ্ছে ওয়াই মৌল, তাহলে আমরা বলতেই পারি ভাইয়া যে ক্লোরিনের আয়নিকরণ শক্তির মানটা কার থেকে বেশি হবে, আপনার সোডিয়ামের থেকে বেশি হবে। এভাবে এক্সপ্লেন কর পুরোটা। পরেরটা যাই, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে জেড মৌলের অবস্থান নির্ণয় করবা। আচ্ছা জেড মৌলটা কোনটা বলো তো ভাইয়া? অত কিছু দেওয়া নেই, বাট দেওয়া আছে দেখো স্ক্যানাডিয়ামের আগে। স্ক্যানাডিয়ামের আগে তুমি ধরে নিচ্ছি এটা 20 নম্বর মৌল। ওকে 20 নম্বর মৌল, 20 নম্বর মানে কোনটা ভাইয়া? ক্যালসিয়াম। ওকে ক্যালসিয়াম, এটা বলতে পারি দেখো এভাবে লিখবা, জেড মৌলটা, জেড মৌলটি হলো ক্যালসিয়াম, কেননা এটি পটাশিয়াম ও স্ক্যানাডিয়াম এর মাঝে অবস্থিত। বুঝতে পারছো ভাইয়া? এই দুজনের মাঝে অবস্থিত, তাহলে ক্যালসিয়াম। এখন ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করবা। এখন দেখো ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস, ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাসটা কীভাবে আসবে ভাইয়া? এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, 6 7 8 9 10 16 17 18 19 20 এরকম আসবে। তাহলে ইলেকট্রন বিন্যাস করে আমরা কী বলতে পারি বলো তো? ওর পর্যায়ে কত আসবে, গ্রুপ কত আসবে? দেখো ইলেকট্রন বিন্যাস করে আমরা বলতে পারি ওর পর্যায়ে আসবে ভাইয়া 4, ওর গ্রুপ আসবে ভাইয়া, মনে করো গ্রুপ তো কত, গ্রুপ আসবে 2। তাহলে পর্যায়ে 4-এর 2 নম্বর, একদম ইলেকট্রন বিন্যাস অবস্থান নির্ণয় হয়ে গেছে আমার। পরেরটা যাই, পরেরটা বলছি সেম ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো। ওয়াই মৌলটা কোনটা ভাইয়া? 12 নাম্বারটা। তাহলে আসলে আমি নির্ণয় করি তোমাকে যে ওয়াই মৌলটা ইলেকট্রন বিন্যাস করবো ভাইয়া কত, 12। তো ইলেকট্রন বিন্যাস হবে এরকম 1s2 2s2 2p6 3s2। তাহলে ভাই পর্যায় কত আসবে বলো তো? এখানে এখানে পর্যায় কত আসবে দেখো, পর্যায় আসবে ভাই আপনার 3, আর গ্রুপ আসবে কত ভাইয়া? গ্রুপ আসবে ভাইয়া 2 নাম্বার গ্রুপের আপনার তৃতীয় পর্যায়ের মৌল। উদ্দীপকে উল্লেখিত মৌল 3টি পারমাণবিক ব্যাসার্ধের ক্রম নির্ণয় করো। পারমাণবিক ব্যাসার্ধের ক্রম নির্ণয় করতে বলছে। দেখছো ভাই পারমাণবিক ব্যাসার্ধটা কি? 11 12 13। সো অবশ্যই পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা কী হবে? সে বাম থেকে ডানে যাচ্ছে, বাম থেকে ডানে গেলে কী হয় আপনার পারমাণবিক আকার হ্রাস পায়। নর্মালি হ্রাস পাওয়ার কথা, কিন্তু দেখছো নর্মালি হ্রাস পাওয়ার কথা। তুমি একটু অ্যানালাইসিস করে দেখা লাগবে আমাদের, তো দেখা লাগবে অ্যানালাইসিস করে, কারণ কি ভাইয়া অলওয়েজ এরকমভাবে ওয়ার্কআউট নাও করতে পারে আপনার। তো একটু ইলেকট্রন বিন্যাস করে দেখে নেবেন আগে যে সবাই একই পর্যায়ে কিনা, নাহলে পর্যায়ে যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু ঝামেলা আবার। তো পর্যায়ে কি দেখো, এক্সটা কি 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে ওটা। ওয়াইটা দেখি 1s2 2s2 2p6 3s2, পারো, হ্যাঁ ঠিক আছে। জেডেরটা, জেডটা দেখবো এরকম 1s2 2s2 2p6 3s2 3p1। তো তিনজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস ভাইয়া, যে তিনজনে কি সেম পর্যায়ে, দেখতে পাচ্ছ তিনজনই আমার কি ভাইয়া সেম পর্যায়ে, এটা কিন্তু সবাই সেম পর্যায়ে। তো ওদের একই পর্যায়ে, একই পর্যায়ের মৌল বাট গ্রুপ আলাদা।
একই পর্যায়ের মৌল যদি হয় তখন আমরা ওই কথাটা বলতে পারি যে পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। তো পারমাণবিক আকারের ক্রমটা কী হবে? আকারের ক্রমটা হবে এরকম, দেখো ভাই, তো সব থেকে বড় হবে কি? সব থেকে বড় হবে এক্স, তারপর ভাই তোমার ওয়াই, তারপর ভাই তোমার জেড, এই যে এরকম এরকম হবে ক্রমটা। ওকে, জেড সব থেকে ডানে, সব থেকে ছোটো, সামনে আগে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলা আছে, দেখো তো কী বলা আছে। তোমাকে বলা হয়েছে, দেখো ভাইয়া, এ এবং এক্স ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এ এবং এক্সের ইলেকট্রন আসক্তির ক্রম। এ কোনটা দেখতে পাচ্ছ ভাইয়া? হাইড্রোজেন। আমরা একটু মৌলকে লিখে ফেলি এখানে, কোনটা কে মৌল হবে। ওকে, কোন মৌলটা কে হবে একটু লিখে ফেলি আমরা। এ মৌলটা কে? হাইড্রোজেন। এক্স মৌলটা কে? হিলিয়াম। আর এই ওয়াইজেড কী হবে বলতো ভাইয়া? ওয়াইজেড কী হবে? যেহেতু এদের নিয়নের আগে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, অক্সিজেন, ফ্লোরিন, সবগুলো লিখে ফেললাম। ওকে, এখন বলছে এ এবং এক্স ইলেকট্রন আসক্তি ক্রম। তুমি এ এবং এক্স দেখেই বুঝতে পারো যে পদার্থের বাম থেকে ডানে গেলে কী হয়? ইলেকট্রন আসক্তি মান বৃদ্ধি পায়। সো কার ইলেকট্রন আসক্তি বেশি হবে বলো তো? এটা তোমাদের কাছে কোশ্চেনটা রেখে দিলাম। ওকে, তোমরা নিজেরাই বুঝতে পারছো পদার্থের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি, ইলেকট্রন মান বৃদ্ধি পায়। কার বেশি হওয়া উচিত? অবশ্যই হিলিয়ামে। ওকে, এবার দেখো ভাইয়া, ওয়াই এবং জেড আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। অবশ্যই ভাইয়া, যে ওয়াই এবং জেড এর মধ্যে দেখো তো, ওয়াই এবং জেড, তাহলে তোমাকে যদি বলে ভাইয়া আয়নীকরণ শক্তি, ফার্স্ট অফ অল দেখো এটা, এই যে আয়নীকরণ শক্তি কার বেশি হবে বলো তো? আয়নীকরণ শক্তি কার বেশি? ইলেকট্রন বিন্যাস করবো ভাই আমরা অক্সিজেনের। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে কী হয়? 1s2 2s2 2p4 অক্সিজেন। আর কোনটা? ফ্লোরিন। ফ্লোরিনে কী হবে? 1s2 2s2 2p5 এটা হবে। তাহলে বলতেই পারি ভাই, আমরা বলতেই পারি এখান থেকে যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কার আয়নীকরণ শক্তি বেশি? অবশ্যই ফ্লোরিনটা বেশি। তাহলে ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মানটা বেশি, তো অক্সিজেন থেকে বেশি হবে এটা। ওকে, ওটা বলাই যায় বেশি। এরপরে ভাইয়া পার্টটা কি? পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কী বলা যায়? এটার ক্ষেত্রে উল্টা। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কী বলা যায়? উল্টা হয়ে যাবে। এখানে কী হবে আপনার? এখানে আপনার অক্সিজেনের থেকে ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে। কারণ কি আপনার, সরি উল্টা লিখছি, এখানে আপনার কী হবে? পদার্থের বাম থেকে ডানে গেলে কী হয়? পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, তাহলে ফ্লোরিনটা কম, তাহলে অক্সিজেনটা বেশি হবে। এটা হবে না? এই যে এটা হবে, বুঝতে পারছো? উল্টা লিখছিলাম, আগেরটাই লিখে ফেলছি। তাই তো ভাইয়া, যুক্তি সব ব্যাখ্যা করে দেবো, তাহলে হয়ে যাবে। পরের কোশ্চেনটা কি দেখো, এক্স ওয়াই জেড আর চারটা মৌল যথাক্রমে পারমাণবিক সংখ্যা 17, 20, 23, 30। ওকে, ইলেকট্রন বিন্যাস করে পদার্থের সাথে জেড মৌলের অবস্থান নির্ণয় করে। জেড মৌলটা কত ভাই? জেড মৌলটা হচ্ছে 23। আমরা একটু দেখো ভাই, চারটা মৌলের ক্ষেত্রে বের করবো, চারটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করে বের করবো কোনটা কী আসে। এক্স কত ভাই? দেখো এক্স হচ্ছে 17, এক্স 17 নম্বর মৌল। ইলেকট্রন বিন্যাস করলে কীরকম হয়? 1s2 2s2 2p6 3s2 3p5, এটা হচ্ছে এক্স। ওয়াই কী হবে ভাইয়া? ওয়াই হবে ভাইয়া 20 নম্বর মৌলটা। 20 নম্বরের ক্ষেত্রে কী হয়? 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। কী হবে? 6 7 8 9 10 16 17 18 19 20 0, এটা হচ্ছে 20। আবার কী হচ্ছে? জেড। জেড কত? 23। জেড হচ্ছে 23 নম্বর মৌলটা। ওকে, তো কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তাহলে এখানে হলো 20 আর এখানে 23, এটা হচ্ছে জেড। আর একটা কথা বলছে ভাই 30, আর হচ্ছে 30, আর হচ্ছে ভাই 30। তাহলে 30 ওর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কী হবে? একটা কাজ করি, আমি পুরোটা কপি করে নিই, তাহলে এত বারবার লেখা লাগবে না। সেই তো এই পুরোটাই তো লাগবে আমার। এটাকে জাস্ট এখানে কপি করে নিলাম, আর কিছুই না। ওকে, আর এখানে ভাইয়া জাস্ট 10, এই তো 6 7 8 9 10 16 17 18 19 20 30 হয়ে গেছে। এখন দেখো এদের মধ্যে ভাইয়া চারটাই করে ফেললাম। তোমাকে বলছে কি, গতে বলছে জেড মৌলের অবস্থান নির্ণয়। জেড মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো আমরা। জেডের অবস্থান কী হবে বলো তো ভাইয়া? গতে জেডের আমার অবস্থান কী হয় একটু নিজেরা লিখে ফেলে আসুন। জেডের অবস্থান কী হবে আমাদের? যে ভাইয়া পর্যায় হবে আপনার 4, পর্যায় কী হবে জেডের? 4। আর গ্রুপ কী হবে বলেন তো? গ্রুপ কী হবে? গ্রুপ হবে আপনার শেষ ইলেকট্রন কোথায় গেছে? ডিতে। তাহলে ডিতে গেলে কী হয়? ডিআরএস, তাহলে 5।
এই যে এটা হচ্ছে আপনার জেডের অবস্থান নির্ণয় গেল। 3 নাম্বার। 4 নাম্বারে আসেন 4 নাম্বার কোশ্চেনে আসি। 4 নাম্বার কোশ্চেনটা কি বলে, এক্স ওয়াই আর। এখন এক্স আর ওয়াই আর আর এই তিনজনের মধ্যে আকারের ক্রম। আকারের ক্রম দেখি একটু আমরা ভাইয়া। এক্স কোথায় আছে দেখো, এক্স এর অবস্থান। এক্স কোথায় আসবে আপনার, গ্রুপ কত আর পর্যায় কত। আগে আমরা পর্যায়টা লিখে ফেলি। এক্স এর পিরিয়ড হচ্ছে আপনার দেখেন, ও হচ্ছে ভাইয়া 3rd পিরিয়ড, আর ওর গ্রুপ হচ্ছে কত, ওর গ্রুপ হচ্ছে ভাইয়া আপনার 17। এটা ওয়াই এর ক্ষেত্রে ভাইয়া দেখেন তো কত হয়। ওয়াই এর ক্ষেত্রে একটু দেখেছো, ওয়াই তো লাগবে না আমার। হ্যাঁ ওয়াই লাগবে, ওয়াই লাগবে। ওয়াই হচ্ছে কত, পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে ভাইয়া 4, আর গ্রুপ হচ্ছে আপনার 2, আর কত আর আরটা লাগবে, জেড লাগবে না। আর এর ক্ষেত্রে আপনার পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে 4, আর গ্রুপ হচ্ছে আপনার কত, গ্রুপ হচ্ছে আপনার শেষে একটা ডিতে গেছে তো, গ্রুপ হচ্ছে 12। এই যে দুটো ভালো হয় নাই। এই যে তাহলে গ্রুপ আর পর্যায় নির্ণয় করা হয়ে গেছে। এখন ভাই আকার দেখবো। ফার্স্টে ভাই আকারের ক্ষেত্রে আমি কী বলছিলাম, পর্যায়টা আগে দেখবো যে পর্যায় কার কত। খেয়াল করো একটু এখানে, ওর 3, ওর 4, ওর 4। তাহলে আমরা জানি কি, উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার কী হবে, বৃদ্ধি পায় না, উপর থেকে নিচে বৃদ্ধি পায়। তো সব থেকে কম হবে কারটা, অবশ্যই সব থেকে আপনার এক্স এটা সব থেকে কম হবে। তো অবশ্যই আমরা কি বলতে পারি, এক্স এর আকার সব থেকে কম হবে। এক্সের থেকে আপনার ওয়াই এবং আর এর আকার বেশি হবে। এবং এখন একই পর্যায়ে কার বেশি হবে বলতে হবে, পাশের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। পাশের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। তাহলে যে আমার ডানে তারটা কি ছোটো হবে না, তারটা ছোটো হবে। তাহলে ডানে কে বলো তো ভাইয়া, ডানে কে আছে এখানে, এই দুজনের মধ্যে ডানে কে আছে, ডানে আছে ভাইয়া আর। আর এর আকারটা ছোটো হবে, ওয়াই এর আকারটা বড় হবে। তাহলে কী হবে এরকম, এক্সের পর আপনার আর, তারপর আপনার কী হবে ওয়াই, এরকম হবে। বুঝতে পারছি, এরকম হবে আপনার সিকোয়েন্সটা। আই গেস ক্লিয়ার আমরা যে ফার্স্টে ভাইয়া পজিশন বাম থেকে উপর থেকে নিচে নামলে কী হয়, উপর থেকে নিচে নামলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তো অবশ্যই ভাই আপনার এক্সের থেকে ওয়াই এবং আর একটা বেশি, ওয়াই এবং আর একটা বেশি। ওকে গেল। এখন কথা হচ্ছে ওয়াই এবং আর এর মধ্যে কারটা বেশি, ওয়াই এবং আর এর মধ্যে একই পর্যায়ে আপনার ভাইয়া বাম থেকে যত ডানে যায় আকার কী হয়, হ্রাস পায়। তাহলে ভাই যে বামে আছে তার আকারটা বড় হবে, বামে আছে কি ভাই ওয়াই, তাহলে ওয়াই আকার বড় হবে। এই হচ্ছে এইভাবে অ্যানালাইসিস করে বের করবো আমরা। পরেরটা কি বলা হয়েছে দেখো, পরেরটা বলা হয়েছে কি, পরেরটা বলা হয়েছে ভাইয়া ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক্স ওয়াই জেড মৌল তিনটি পদার্থের অবস্থান নির্ণয় করো। এটা পারবেন ভাইয়া, এটা পারবা। এখন বলছে যে ওয়াই জেড এবং আচ্ছা পরেরটা বলছে কি ওয়াই জেড এবং ডাব্লু এই তিনটার ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। তো ওয়াই জেড ডাব্লু আবার ইলেকট্রন বিন্যাস করতে হবে, আসো আবার ইলেকট্রন বিন্যাস করি আমরা। কাটটা ওয়াইটটা, ওয়াই কত 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এটা হচ্ছে ওয়াই। আর এটা কোনটা জেড, জেড কত ভাই, জেড হচ্ছে আপনার 14, তাহলে কত 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, এটা হচ্ছে জেড। আর কত ডাব্লু, ডাব্লুটা কত ভাই, ডাব্লু হচ্ছে 11, তারপর যদি 11 হয় ভাইয়া 1s2, 2s2, 2p6, 3s1। ওকে এটা। এখন বলছে ভাইয়া ইলেকট্রন আসক্তির ক্রম, তাহলে অবস্থান নির্ণয় করে ফেলবে। দেখো ভাইয়া অবস্থান নির্ণয় করে ফেলো, তাহলে কার অবস্থান করতে দেখেই বুঝতে পারতেছে ভাইয়া সবাই তৃতীয় পর্যায়ে, সবাই যদি তৃতীয় পর্যায়ে হয় পর্যায়ে লেখার দরকার নেই, ডিরেক্ট গ্রুপে চলে যাও, ডিরেক্ট গ্রুপে চলে যায় ভাইয়া, ডিরেক্ট গ্রুপে চলে যায়। তাহলে গ্রুপ কি, ওর গ্রুপ কত, ওর গ্রুপটা হচ্ছে আপনার, আর যেহেতু পিতে গেছে তাহলে 17, এর গ্রুপ কত ভাইয়া, এটাও ভাই পিতে গেছে তাহলে গ্রুপ 14, এটা ভাই এসে গেছে, এর গ্রুপ হচ্ছে ভাই 1, এটা। তাহলে বলছে কি ভাই ইলেকট্রন আসক্তি আগে আচ্ছা পারমাণবিক ব্যাসার্ধটা আগে বের করে ফেলি। পারমাণবিক ব্যাসার্ধ কি, যত পর্যায় সারি বাম থেকে ডানে যায়, তাহলে কি হয় বলো, পারমাণবিক ব্যাসার্ধ কোনটা কি হওয়া উচিত, তোমরা নিজেরা একটু চিন্তা করে ভিডিওটা পজ করে একটু চিন্তা করতে পারো চাইলে ভাইয়া, যে বলছে কি পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। তাহলে আপনারা দেখছেন যে সবাই একই পর্যায়ে, তাহলে গ্রুপের ক্ষেত্রে কি বলছে, যত বাম থেকে ডানে আসে পারমাণবিক আকারত কি হয়, হ্রাস পায়, ডানে হ্রাস পায়। তাহলে সব থেকে ছোট আকার কার হবে, সব থেকে ছোট আকার হবে ওয়াই এর, তাহলে ওয়াই এর আকার সব থেকে ছোট। এরপর কারটা হবে, এরপর হবে আপনার জেড এরটা, এরপর হবে আপনার ডাব্লুরটা। এই হচ্ছে আকারের ক্রম। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বলো তো, এক্ষেত্রেও সেম উল্টা ভাইয়া। বাম থেকে ডানে গেলে কী হবে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। তাহলে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি কার হবে, এখানে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি হবে ওয়াই এর,
ওয়াইয়েরটা সব থেকে বেশি, তারপর কাটা, তারপর জেডের, তারপর ভাই আপনার কার ডাব্লুর। তাহলে দুইটা ক্রম আমরা দেখাই দিলাম, এভাবে হয়ে যাবে, বুঝছি। পরেরটা ভাই এক্স ওয়াই মৌল দুটির উভয় অত্যন্ত সক্রিয় মৌল, কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন। বলছে কি যে ভাইয়া সক্রিয়তার কারণটা ভিন্ন, এই ভিন্নতাটা প্রমাণ করতে বলছে। কার কার মধ্যে ভাইয়া? বলছে এক্স এর মধ্যে এবং ওয়াই এর মধ্যে, এক্স আর ওয়াই এই দুইজনের মধ্যে। এক্স আর একটু দেখি ভাইয়া কে কে আছে। এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে সোডিয়াম আর ওয়াই হচ্ছে অ্যালুমিনিয়াম। হ্যাঁ অবশ্যই ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হওয়ার কারণ কি ভাইয়া? কারণ ভাইয়া দেখো এভাবে লিখবা যে এক্স হলো ভাইয়া, এক্স হলো সোডিয়াম যা ক্ষার ধাতু, এক্স সোডিয়াম যা ক্ষার ধাতু। আর ক্ষার ধাতু ক্ষেত্রে কী হয়, এর যে ইলেকট্রন বিন্যাস, এর ইলেকট্রন বিন্যাস কী থাকে বলো তো? এর ইলেকট্রন বিন্যাসে ভাইয়া NS1 থাকে, যার ফলে কি হয়, যার ফলে সে ওই একটা ইলেকট্রন ত্যাগ করে, যার ফলে কি হয় ও একটি ইলেকট্রন ত্যাগ করে। ওকে, ও একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, এর কারণেও সক্রিয় হয়ে যায়, বুঝতে পারছো? সোডিয়াম কি করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে আয়নিত হয়, সোডিয়াম প্লাস গঠন করে, এটা হয়। আর পরবর্তী আরেক দিক কী হয়, আরেক দিক কী হয় দেখো তো, আরেক দিকে আমাদের ওয়াই মৌলটাকে, ওয়াই কে বলো তো? ওয়াই হলো আমাদের অ্যালুমিনিয়াম। ওয়াই যদি অ্যালুমিনিয়াম হয় তো এটা কি, এটা হচ্ছে আপনার ওই যে কোন গ্রুপটা যেন বলে, বোরনের গ্রুপ, বোরনের গ্রুপের। ও হচ্ছে কি তিনটা ইলেকট্রন ত্যাগ করে, এমন আমাদের তিনটা ইলেকট্রন ত্যাগ করে, তিনটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, অ্যালুমিনিয়াম 3+। তাহলে দুজনের সক্রিয়তার কারণ অবশ্যই ভিন্ন, একজন একটা ইলেকট্রন ত্যাগ করে সক্রিয় হয়, আরেকজন তিনটা ইলেকট্রন ত্যাগ করে সক্রিয় হয়। এই জিনিসটা এক্সপ্লেন করে দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা পরে বলতে দেখো উদ্দীপকের ACD মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎ ঋণাত্মকতা ক্রম একই হবে কিনা বিশ্লেষণ করো। ভাইয়া নিজেরা একটু চিন্তা করি তো, ভাইয়া নিজেরা একটু চিন্তা করি এখানে সেখানে কি হবে, নিজেরা একটু এখানে চিন্তা করি আমরা। আচ্ছা আগে চিন্তা করছি আমরা ভাইয়া, চিন্তা করার পর কী ডিসিশনে আসলাম বলো তো ভাইয়া, যে ACD মৌলগুলো পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎ ঋণাত্মকতা ক্রম একই হবে কিনা ব্যাখ্যা করো। ওই তো ভাই আমরা কী করতে হবে, আবার আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে, ইলেকট্রন বিন্যাস করে আমাদের বের করতে হবে কোন মৌলটা কীভাবে করে না করে। আসলে ভাই ইলেকট্রন বিন্যাস করি এবং বের করি, পুরোটা বের করার ট্রাই করি কী হচ্ছে এখানে। সো খেয়াল করি ভাইয়া ACD মৌলগুলো পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎ ঋণাত্মকতা ক্রম। তো ACD কে কে আছে, এ হচ্ছে দেখো গ্রুপ 1 পর্যায়ে। আচ্ছা এখানে তুমি অলরেডি তোমাকে গ্রুপ 1 পর্যায়ে দেওয়াই আছে, তুমি ইলেকট্রন বিন্যাস না করলেও কোনো সমস্যা নেই তোমার এখানে। তো দেখেই বুঝতে পারছো ভাইয়া যে তোমার কার কার মধ্যে বলছে ACD। তো সবারই দেখছো সবার পর্যায়ে সেম, পর্যায়ে যখন সেম হয় তখন আমাদের ডিপেন্ড করে কার উপর, গ্রুপের উপর। গ্রুপের উপর যদি ডিপেন্ড করো তাহলে দেখো তো ভাইয়া পারমাণবিক ব্যাসার্ধ, আমি তোমাকে বলছি যত পর্যায় বাম থেকে ডানে যাবে পারমাণবিক আকার অত কী হয়, হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। তাহলে যে সবার ডানে তার আকার সব থেকে ছোটো, সবার ডানে কে ডি, তাহলে ডি এর আকার সব থেকে ছোটো, ডি সব থেকে ছোটো, তারপর কি ডি এর পর হবে ভাই তোমার সি, এরপরে কী হবে, এরপর হবে তোমার এ, DCA, এরকম হবে সিকোয়েন্সটা। ওকে, এটা করে পারমাণবিক ব্যাসার্ধ। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কী হবে, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ভাইয়া আপনার উল্টা কাহিনী, বাম থেকে ডানে গেলে কী হয়, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু বৃদ্ধি পায়, এই ক্রমে উল্টা ক্রম হবে। তো সে যে যত ডানে তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। তাহলে কী হবে এখানে, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হচ্ছে ডি এর, তারপর কার সি এর, তারপর হচ্ছে এর। বুঝতে পারছো ভাইয়া, অ্যারোটা ডিফারেন্ট, জাস্ট অ্যারোটা ডিফারেন্ট, আর কিছুই না এখানে। এখানে বলছি দেখো গ্রুপের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রনের সংখ্যার সমান হয় না, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা বলছে গ্রুপের মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রনের সংখ্যার সমান হয় না, ব্যাখ্যা করো। এটা তো ব্যাখ্যা করবো কীভাবে, এটা তো অলরেডি বলেই দিচ্ছি তোমাকে, এটা তো আরও সিম্পল। যে ভাই আপনার ইলেকট্রন বিন্যাস করবো, ইলেকট্রন বিন্যাস করে দেখাবা যে ওই যে এস যখন তোমার পিতে ইলেকট্রন যায়, তো অলওয়েজ তো তোমার ওরকম হয় না যে এসে কী হয় যে কয়টা ইলেকট্রন ওইটাই, বাট পিতে গেলে কী হয় 10 যোগ করা লাগে না। তো ওই জিনিসটা এখানে এক্সপ্লেন করবে যে পি অরবিটালে যদি ইলেকট্রন যায় বা পি উপশক্তি স্তরে যদি ইলেকট্রন যায় তখন আমরা কী করি 10 যোগ করি, যেটা ডিতে করা লাগে না। ওই জিনিসটা এখানে এক্সপ্লেন করে দিয়ে দিলাম, এটা ডু নিজেরা করে নেবো আমরা একটুকে, নিজেদের হোমওয়ার্ক থাকবে তোমার। যাও পরের কোয়েশ্চেনটা একটু দেখি। পারমাণবিক ভর পর্যালোচনার মূল ভিত্তি নয়, উদ্দীপকের জেড এবং কিউ এর আলোকে ব্যাখ্যা করো। তোমাকে বুঝতে হবে জেড এবং কিউটা আসলে কি। আসলে দেখি জেড এবং কিউটা কি।
জেড হচ্ছে ভাই আপনার আর্গন, জেড মৌলটা হচ্ছে ভাই আর্গন, আর মৌলটা কি ক্রিপ্টন, এক্স মৌলটা কি ম্যাগনেসিয়াম, ওয়াইটা অবশ্যই অ্যালুমিনিয়াম হবে তাহলে, কিউ মৌলটা কি, আচ্ছা পি মৌলটা কি লিথিয়াম, পটাশিয়াম। সব বের করে দিস তোমাকে, ওকে সব বের করে দিলাম। এখন বলছে কি জেড এবং কিউ, জেড এবং কিউ কি ভাইয়া আর্গন এবং পটাশিয়াম। এই যে এটা কিন্তু আমি তোমাকে সিকিউতে পড়ায় আসছি, মনে আছে, এটা কিন্তু তোমাকে কনসেপ্টে পড়ায় আসছি। তো আমি আর এটা রিপিট করবো না ভাইয়া। আর্গন এর পারমাণবিক ভর কত, এর পারমাণবিক ভর হচ্ছে ভাইয়া 40 গ্রাম, আগেই বলে আসছি। আর কিউ পটাশিয়াম এর পারমাণবিক ভর কত ভাইয়া 39 গ্রাম। এই জিনিসটা আমি তোকে একটু আগে এই জিনিসটা পড়ায় আসছি যে পারমাণবিক ভরের অনুযায়ী কী হওয়া উচিত, পটাশিয়াম আগে হওয়া উচিত আর্গনের, বাট আগে কে, আগে আর্গন। এর কারণ কি ইলেকট্রন বিন্যাস, ওই যে এটা পি কিউ এক্স এর মৌলদ্বয়ের পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমের সাথে যৌগিক কাম ব্যাখ্যা করো। পি কিউ দেখো কে কে বলছে, বলছে পি কিউ এক্স ওয়াই, এই চারজনকে কী করতে বলছে আপনাকে, চারজনকে বলছে আপনার পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমের সাথে। বলছে কি দেখছো ঊর্ধ্বক্রম, আগে কিন্তু বলে দিচ্ছে ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়, আগে কেন বলছে ঊর্ধ্বক্রম বলছে, ওকে ছোটো থেকে বড় আকার সাজাতে বলছে। তাহলে সব থেকে ছোটো কে বলো তো ভাইয়া, সব থেকে ছোটো কে একটু দেখে বলো, দেখে বলি আমরা সব থেকে ছোটো কে হবে, অবশ্যই ভাইয়া যার উপরে অবস্থান সে আকার ছোট হবে, যে নিচে সে বড় হবে। সব থেকে উপরে কে দেখো, এই যে আমাদের লাগবে এই যে এটা পি কিউ এক্স ওয়াই, এক্স ওয়াই কই, এই যে এক্স আর ওয়াই, এই চারজনের মধ্যে, চারজনের মধ্যে সবার উপরে আছে ভাই আপনার লিথিয়াম, তাহলে পি সবার আগে হবে, লিথিয়াম সব থেকে ছোটো, লিথিয়াম সব থেকে ছোটো, তাহলে পেয়ে গেলাম। এরপর ভাইয়া এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই যে কাটটা হবে, যেহেতু ডান পদার্থের বাম থেকে দেখো দুইজন একই গ্রুপে, দুইজন একই গ্রুপে না, ওদেরটা একটু লেখো, ওদেরটা একটু ফাঁকা রাখি, দেখো ওদেরটা ফাঁকা রাখো। এরপরে কি কিউ, কিউ তাহলে সব থেকে বড় পটাশিয়াম। এখন এই দুইজনের মধ্যে, এই দুজন একই পর্যায়ের, একই পর্যায়ের মধ্যে হলে কী হয়, বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, তাহলে ভাইয়া ডানে কে, যে ডানে তার আকার হ্রাস পাবে, তাহলে ম্যাগনেসিয়ামের আকার কম, তাহলে আগে ম্যাগনেসিয়াম তারপর সোডিয়াম, বুঝতে পারছো এরকম। এই হচ্ছে ওদের আকারের ক্রমটা, খুবই সিম্পল ভাইয়া, তুমি জাস্ট এটা এই অধ্যায়ের সিকিউ খুবই ইজি আছে, তুমি যদি কনসেপ্টটা বুঝো তাহলে এগুলো অ্যান্সার করা খুবই ইজি, পানির মতো একদম। উদ্দীপকে উল্লেখিত এবিসি মৌলের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম নির্ণয় করো। তাহলে এবিসি দেখো, এবিসি ইলেকট্রন বিন্যাস করা হবে ভাইয়া। এ মৌলটা কি আমার, এ মৌলটা কি দেখো তো, এই মৌলটা হচ্ছে ভাইয়া 1s2 2s2 2p6 3s2। বি মৌলটা কি ভাই 19 নম্বর মৌল, which means 1s2 2s2 2p6 3s2 3p কত 6 4 10, আচ্ছা এখানে কত আসবে, 6 দিলে কত আসে, 6 4 10 16 17 18, আচ্ছা 3 দিতে না যায় 4s যাবে, 4s একটা যাবে, এটা একটা, তাহলে বি পেয়ে গেলাম। এরপর হচ্ছে কার্বন, সরি C20, সো 20 এখানে কী হবে 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 3 দিতে কত, 3 দিতে 0 থাকবে, বাট 4s 2 যাবে। এখন বলছে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। এখন ব্যাসার্ধের ক্ষেত্রে একটু খেয়াল করো ভাইয়া, ওর অবস্থান, ওরা অলরেডি 4 নম্বর শক্তিস্তরে চলে আসছে, তাহলে ওদের অবস্থান অলওয়েজ 4 নম্বর শক্তিস্তরে বড় হবে। তুমি যদি ক্রম অনুযায়ী সাজাও তাহলে সব থেকে বড় কে আসবে, তো অবশ্যই ভাই এর আকারটা ছোট হবে, এর আকার অবশ্যই ছোট হবে, তাহলে এ সব থেকে ছোট হবে, এর থেকে তোমার বি আর সি বেশি হবে। এখন বি আর সির মধ্যে দেখো তো ভাইয়া একই পর্যায়ে, একই পর্যায়ে আমরা কি বলি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, তো যে ডানে তার আকারটা কম হবে, তাহলে সি এর আকার কম হবে, বি এর আকার বড় হবে, তাহলে সি এর থেকে তোমার বি এর আকারটা ভালো হবে। এটা হচ্ছে ব্যাসার্ধের ক্রমটা। আচ্ছা এটা একটু নিজেরা প্র্যাকটিস করি ভাইয়া, নিজেরা একটু চিন্তা করি ভাইয়া, এখানে যে অনেকক্ষণ করাইছি, একটু নিজেরা প্র্যাকটিস করে দেখি কী হবে। আচ্ছা আশা করি আমরা দেখে নিচ্ছি ভাইয়া, তো নিজেরা টাইম নিয়ে চিন্তা করছি। তো বলছে কি দেখো WXY মৌল 3টে একই ধরন প্রদর্শন করে, বিক্রিয়া সহ বিশ্লেষণ করে। ভাইয়া তোমাকে আগেই কিন্তু বলে দিচ্ছে, খেয়াল করছে এখানে কি বলছে যে ভাইয়া তোমার বিক্রিয়া সহ, বিক্রিয়া থাকা কিন্তু মাস্ট, এইসব কোশ্চেনগুলো ভাই খেয়াল রাখবা, বিক্রিয়া থাকা মাস্ট। এবং XYZ মানে সরি WXY এরা তিনজনকে তুমি ইলেকট্রন বিন্যাস করে নিবা। তো দেখো ভাইয়া WXY তুমি দেখতেই পাচ্ছ ভাই একই গ্রুপের, তো কে কে বলতো কে কে ভাইয়া, এখানে কোনটা কে হবে, সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম। তো ইলেকট্রন বিন্যাস করে দেখো ভাইয়া সবার ইলেকট্রন বিন্যাসে কী আছে, তোমার লাস্টে ভাইয়া NS1 আছে, সবার লাস্টে NS1 আছে। এবার তুমি কিছু বিক্রিয়া দেখা যায়, বিক্রিয়াটা কী দেখাও মনে করো এরকম ভাইয়া, যে 3 টাইপের বিক্রিয়া দেখাই, তোমাকে 3 স্টাইল বিক্রিয়া দেখাই। তোমার কথা তুমি প্রথম বিক্রিয়াটা এভাবে লিখতে পারো ভাইয়া, যে সোডিয়াম এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অক্সাইড উৎপন্ন করে, যে Na2O উৎপন্ন করে। বা মনে করো ভাইয়া তোমার পটাশিয়াম,
পটাশিয়াম তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? K2O তৈরি করে। এবার মনে করো ভাই রুবিডিয়াম তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো? Rb2O। এটা দেখাইতে পারো এই তিনটে রিয়াকশন। এরপরে তুমি আরও কিছু রিয়াকশন দেখাইতে পারো। মনে করো তুমি এরকম দেখাবে যে অক্সাইডগুলোর বিক্রিয়া, যে সোডিয়ামের অক্সাইড এটা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো? সোডিয়ামের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো? পানির সাথে বিক্রিয়া করে থ্রু সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এবার মনে করো ভাই তোমার রুবিডিয়ামের অক্সাইড Rb2O, এটা যদি তোমার পানির সাথে বিক্রিয়া করে তাহলে তোমার কি উৎপন্ন করে বলো তো? এখানে তোমার RbOH2 উৎপন্ন করে। এবার তোমার মনে করো ভাইয়া পটাশিয়ামের অক্সাইড K2O, এটা তোমার পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? এটা পানির সাথে বিক্রিয়া করলে ভাইয়া KOH উৎপন্ন করে দুইটা। তো এই যে ভাইয়া দেখতেছো তুমি সবাই কি ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করতেছে। ফার্দার তুমি আরও কিছু বিক্রিয়া দেখাতে পারো চলে ভাইয়া, যে এই যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তোমার HCl এর সাথে বিক্রিয়া করতেছে, মানে একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, কি তৈরি করতেছে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে আর পানি তৈরি করতেছে। সেম অ্যাজ ভাইয়া তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, সে কি করতেছে? HCl এর সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? KCl প্লাস পানি উৎপন্ন করতেছে। অ্যাজ আ রেজাল্ট তোমার যে আরেকজন আছে রুবিডিয়াম হাইড্রোক্সাইড, ওকে, হ্যাঁ, লিথিয়াম, নাইট্রিয়াম, ক্যালিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এটা আবার কি করতেছে? HCl এর সাথে বিক্রিয়া করতেছে, RbCl উৎপন্ন করতেছে প্লাস আপনার পানি উৎপন্ন করতেছে। এই তিন ক্যাটাগরি রিয়াকশন দেখা যাবে এনাফ তোমার পরীক্ষার জন্য। তিন ক্যাটাগরি রিয়াকশন দেখানো এনাফ পরীক্ষার জন্য। সামনে আগে ইলেকট্রন বিন্যাস পর্যায়সারণীর মূল ভিত্তি, মৌলগুলোর সাহায্যে বিশ্লেষণ করো। সবগুলো ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে অবস্থান নির্ণয় করো। কি করবে ভাইয়া? তুমি এখানে দেখো হিন্টস দিয়ে দেখি কি করবে, এটা তুমি নিজেরাই করে নাও বাসায়। যে ভাইয়া ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করে ভাইয়া অবস্থান নির্ণয় করব, অ্যান্ড অবস্থান নির্ণয় করেই তুমি এখান থেকে বুঝে যাবে। ওকে, অবস্থান নির্ণয় করলে তুমি এখানে বুঝে যাবা তোমার মানটা কি আসবে। ওকে, বাসায় হোমওয়ার্ক করে নেবে এটা। পরেরটা ABC তিনটা মৌলের আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। ABC ভাইয়া কত? 8, 13, 16 তিনটা। তুই দেখি ভাই তাহলে ইলেকট্রন বিন্যাস করে। A 8, 1s2, 2s2, 2p6। আচ্ছা 2p6 না 2p4 হবে, যেহেতু 8 বলছে না ভাইয়া। এটা B এর ইলেকট্রন বিন্যাস। B কি বলো তো? B হচ্ছে ভাই আপনার 13। তাহলে কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p1 এটা। দেখো তবে আচ্ছা ABC C কত? C হচ্ছে 13, সরি C 16, C হচ্ছে 16, C 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4 বলছে আয়নীকরণ শক্তি। এখন দেখো সবাই কি এদের মধ্যে আয়নীকরণ শক্তি, এখন আয়নীকরণ শক্তি বের করার ক্ষেত্রে তোমাকে বলছি আগে ভাইয়া গ্রুপ পর্যায়ে অ্যানালাইসিস করে নিবা। গ্রুপ পর্যায়ে অ্যানালাইসিস করে নিবা। তো গ্রুপ পর্যায়ে অ্যানালাইসিস করে দেখা যাবে দেখো ওর পর্যায় কত? ওর পর্যায় হচ্ছে 2 অ্যান্ড ওর গ্রুপ কত? ওর পর্যায় 2, ওর গ্রুপ হচ্ছে ভাইয়া 16। ওর ক্ষেত্রে দেখো তো ভাইয়া ওর পর্যায় কত? ওর পর্যায় হচ্ছে 3, বাট ওর গ্রুপ কত? ওর গ্রুপ হচ্ছে ভাইয়া মনে করো 13। ওর পর্যায় হচ্ছে 3, বাট ওর গ্রুপ কত? ওর গ্রুপ হচ্ছে ভাইয়া 16। দুজন 16 আর একজন 20। তাহলে দেখতে পাচ্ছ ভাইয়া তোমাকে আমি বলছি আয়নিকরণ শক্তি পর্যায়সারণী বাম থেকে ডান দিক গেলে আয়নিকরণ শক্তি মান বৃদ্ধি পায়, উপর থেকে নিচে কিন্তু হ্রাস পায়। তাহলে দেখো ভাই যত উপর থেকে নিচে নামে আয়নিকরণ শক্তি মানটা হ্রাস পাবে। তাহলে যাদের নিচে তারা কিন্তু আয়নিকরণ শক্তি কম। তাহলে আয়নিকরণ শক্তি এখান থেকে সব থেকে বেশি কার? তুমি বলো তো ভাই এখানে সব থেকে বেশি আয়নিকরণ শক্তি কার হবে? যে উপরে আছে। তাহলে ভাই এর আয়নিকরণ শক্তি সব থেকে বেশি হবে। সরি উল্টা এর দিচ্ছি, এর আয়নিকরণ শক্তি সব থেকে বেশি। এরপরে ভাইয়া B এবং C ভাইয়া একই পর্যায়ের মৌল। B এবং C ভাই একই পর্যায়ের মৌল হয়। এখন কি বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায়, বাম থেকে ডান দিকে আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তাহলে ভাই কারটা বেশি হবে? অবশ্যই C এরটা বেশি হবে, তারপর ভাই আপনার B এরটা। তাহলে এরকম হবে সিকোয়েন্সটা। ক্লিয়ার ভাইয়া? ইজি ভাই বুঝতে পারছি আই গেস আমরা। সামনে আগে চলেন ভাইয়া। আচ্ছা একটা সুন্দর সিকিউ দিচ্ছে, বলছে কি দেখো একটা সুন্দর সিকিউ কত সালে আসছে দেখো 21 সালের কোশ্চেন, আগের কোশ্চেন অনেক। বলছে 2 নং টেস্ট টিউবে চুনের পানির অবস্থানের যে পরিবর্তন হয় তার কারণ ব্যাখ্যা করো। তো হয় কি ভাই এখানে দেখো এখানে বিক্রিয়াটা হয় এরকম যে 1 নং পাত্রে কি হয়? 1 নং পাত্রে ভাই দেখো কার্বনের যৌগ, মনে করো ভাই CO3 যৌগ, তার সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া করলো। ওকে, লঘু খনিজ অ্যাসিড কোনটা? মনে করো তোমার HCl। ঠিক আছে, আমি তোমাকে একটা যৌগটা দেখে মনে করো তোমার কার্বনের যৌগ, যে কোনো কেউ কার্বনের যৌগ ধরতে পারো তুমি। কার্বনের যৌগ দেবো মনে করো তুমি সোডিয়ামের, মনে করো সোডিয়ামটা ধরি Na2CO3। এর সাথে যখন তুমি কার বিক্রিয়া করো? লঘু অ্যাসিডের বিক্রিয়া করো HCl। বিক্রিয়াটা কি হয় দেখো, বিক্রিয়া তোমার উৎপন্ন হয় NaCl
প্লাস তোমার H2O প্লাস তোমার CO2, এটা উৎপন্ন হয় না? এই যে তোমার কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইডে কী হয়? গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইডটা তোমার দ্বিতীয় পাত্রে যায়। দ্বিতীয় পাত্রে কী থাকে? চুনের পানি। চুনের পানি মানে কী ভাবে দেখো, দ্বিতীয় পাত্রে চুনের পানি থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এটা থাকে। এই যে চুনের পানি থাকে, ও চুনের পানির সাথে বিক্রিয়া করে। দেখো এই CaOH2 এর সময় বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের সাথে। কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করলে কী হয়? তোমার ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। আবার বুঝতে পারছো ভাই? এটা চুনের পানিটাকে ঘোলা করে দেয়, মূলত এটা চুনের পানিটাকে আরও ঘোলা করে দেয়। এই জিনিসটাই হয়, এই জিনিসটাই হয়, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে চুনের পানিকে ঘোলা করে, এর কারণে কী হয়? পানির অবস্থার পরিবর্তন হয়। ক্লিয়ার আই গেস আমরা? আচ্ছা, আমাদের সিকিউ যেটা ভাইয়া 3 এবং 4-এ যেটা আসে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এগুলোই আমাদের এই অধ্যায় থেকে কোশ্চেন আসে। এখন আসলে ভাই আমরা কিছু দেখে নিই যে জ্ঞান অনুধাবনে কী আসে। এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি ভাইয়া। তোমাকে বলছে কি, দেখো জ্ঞান অনুধাবনে এটা হচ্ছে ভাই অনুধাবনমূলক কোশ্চেন 2 মার্কের জন্য। বলছে ভাই ক্রিপ্টন একটি নিষ্ক্রিয় মৌল, ব্যাখ্যা করো। কীভাবে ব্যাখ্যা করো ভাইয়া? ইলেকট্রন বিন্যাস করবা। ক্রিপ্টনের ভাই ইলেকট্রন বিন্যাস করবা। ওকে, ক্রিপ্টন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, 3D 4S 4P ভাবে লিখবা। হিলিয়াম, নিয়ন, আর্গন 2-18 20 30 36, ক্রিপ্টন 36, ইলেকট্রন বিন্যাস দেখাবো। তাহলে দেখাবা যে ওর ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতে পাই? ওর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই NS2 NP6, NS2 NP6 ইলেকট্রন বিন্যাস আছে, উইচ মিনস এটা নিষ্ক্রিয় কাঠামো ইলেকট্রন বিন্যাস। তা বলছি কি, ক্যালসিয়াম একটি ক্ষার ধাতু, এগুলো পারবা ভাইয়া? একটু কনসেপ্ট পড়ানোর সময় এগুলো অলরেডি পড়াইছি। ক্যালসিয়াম যেটা ক্ষার ধাতু, কীভাবে ব্যাখ্যা করবা? ওই যে ভাইয়া ওর ইলেকট্রন বিন্যাস করবা, ও গ্রুপ 2 এর, সেটা দেখাবা। গ্রুপ 2 এর হওয়ার মানে কি ও ক্ষার ধাতু। সেম আস রুবিডিয়ামকে মিথ্যা ধাতু বলা হয়। ক্যালসিয়ামের কোনটা আকার বড় বলো তো? কোনটার আকার বড় হবে? অবশ্যই আকারের ক্ষেত্রে কারটা বড় হবে। এখানে বলে দিই একটু, মনে রাখবে অবশ্যই তোমার কি হবে? ক্যাটায়নের আকার বড় হয়। ক্যালসিয়াম 2+ এর আকারটা অলওয়েজ তোমার কি ক্যালসিয়ামের থেকে বড় হবে, এই জিনিসটা মনে রাখবা। আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, কেন? এই যে ক্রিপ্টন কেন নিষ্ক্রিয় গ্যাস? ওই সেম ইলেকট্রন বিন্যাস পর্যালোচনার মূল ভিত্তি ভাই সিকিউতে আলোচনা করে আসছি, কিন্তু এগুলো সিকিউতে এগুলো আলোচনা করে আসছি আমরা। কিন্তু সামনে আগে ভাইয়া এই যে কপারকে কেন মূল ধাতু বলা হয়? কারণ ভাইয়া কপার ইলেকট্রন বিন্যাস করবা। কপার কত? কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কপার ইলেকট্রন বিন্যাস করবা, দেখবে এরকম আসবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, এরকম আসে না ভাইয়া? দেখবা গ্রুপ কত আসে? গ্রুপ দেখবে 11, গ্রুপ আসে 11, পর্যায় কত আসে? পর্যায় 4, উইচ মিনস ভাই মুদ্রা ধাতু। এটা এর মানে হচ্ছে কি মুদ্রা ধাতু গ্রুপের। তাহলে মুদ্রা ধাতু গ্রুপের যেহেতু, সো অবশ্যই কী হবে? ওকে, মুদ্রা ধাতু বলা হয়। এভাবে এক্সপ্লেন করবে এটাকে। জার্মেনিয়াম একটা অপধাতু। অপধাতু কে কে আছে বলো তো ভাইয়া? অপধাতুটা বলা হয় না তোমাদেরকে। অপধাতু কে কে আছে ভাইয়া? বলছে এরকম বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এরা হচ্ছে ভাই অপধাতু। কয়টা? 1 2 3 4 5 6টা, 6টা হচ্ছে ভাই অপধাতু। এগুলো একটু মনে রাখবে, 6টা অপদার্থ হয়। ওকে, এটাই। আর্গন কেন স্থিতিশীল? ব্যাখ্যা করো। কেন স্থিতিশীল ভাইয়া? NS2 NP6 ইলেকট্রন কাঠামো, অষ্টপূর্ণ ইলেকট্রন কাঠামো থাকে, তাই। কতবার আসে দেখছো? কতবার আসে, কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো একটু ভাইয়া দেখে যাবে, এগুলো একটু দেখে যাবে আমাদের। অপদার্থ কাকে বলে? এগুলো হচ্ছে জ্ঞানমূলক ভাইয়া, এগুলো সব পারো তুমি। ইলেকট্রন আসে, এগুলো এগুলো ভাইয়া তোমার যদি দেওয়া আছে, যাতে তুমি বুঝতে পারো যে কোনটা সব থেকে বেশি আসে, কোনটা সব থেকে কম আসে। অবস্থান্ত মূল কাকে বলে? মেন্ডেলিভের পর্যায় সূত্রে লিখো। মুদ্রাধাতু কাকে বলে? এখানে একটা আছে, একটু হয়ে গেছে, একটু দেখো। এই যে একটা কোশ্চেন আসে, মুদ্রাধাতু কাকে বলে? তো এই জিনিসগুলো হবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা যে জ্ঞানমূলক এই কোশ্চেনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। এখানে আরও কিছু দেওয়া আছে তোমার জন্য। এখন আসবে কিছু MCQ আছে, MCQগুলো সলভ করি একটু। বলা হয়েছে দেখো কোন ক্যাটায়নটার আকার সব থেকে বড়। একটু খেয়াল করি ভাইয়া, এখানে যে ক্যাটায়নগুলো দেওয়া আছে এদের একটু অবস্থা নির্ণয় করতে ভাইয়া। একটা আছে মনে করি এরকম, না মার্বেল, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, বুঝছো সব থেকে ছোট। এখন ও তো সবার নিচে, ও তো অবশ্যই বড় হবে। ওকে, এই তিনজন একই গ্রুপে, এই তিনজনের মধ্যে কেউ একজন ছোট হবে অবশ্যই, বুঝতে পারছি? এই তিনজনের মধ্যে কেউ একজন ছোট হবে অবশ্যই। তিনজনের মধ্যে কে ছোট হবে বলো তো ভাইয়া? তো ক্যাটায়নের ক্ষেত্রে তিনজনই ভাইয়া এই ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, মনে রাখবা ক্যাটায়নের ক্ষেত্রে যত চার্জ বাড়বে। এখন ইলেকট্রন প্রোটন চিন্তা করবা, দেখো সোডিয়াম প্লাসের ক্ষেত্রে, দেখো সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কী হয়? এখানে প্রোটন কয়টা থাকে? দেখো প্রোটন কয়টা থাকে এবং ইলেকট্রন কয়টা থাকে, এগুলো আমরা কাউন্ট করব। সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। সবার ক্ষেত্রে আমরা এই তিনটা জিনিস কাউন্ট করবো। ওকে, আমরা এই তিনটা জিনিস কাউন্ট করবো সবার জন্য। কীভাবে? ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, খেয়াল করি একটু ভাই। ইলেকট্রন প্রোটন কাউন্টটা চিন্তা করি। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কয়টা বলো তো? প্রোটন হচ্ছে 11টা, ওর 12টা,
ওর 13টা, বা সবার ইলেকট্রন হচ্ছে 10টা। মনে রাখো ভাইয়া তোমার এখানে যখন তোমার এখানে মনে রাখবে এখান থেকে এক্সট্রা ইলেকট্রন থাকলে আকার বাড়ে, এক্সট্রা ইলেকট্রন থাকলে আকার বড় হবে, আর এক্সট্রা প্রোটন থাকলে আকার ছোট হবে। এই জিনিসটা মনে রাখবে। দেখো তো ভাইয়া এক্সট্রা প্রোটন কোথায় আছে, দেখো এখানে এক্সট্রা প্রোটন একটা, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে এক্সট্রা প্রোটন কটা আছে? 3টা। তাহলে আকার সব থেকে ছোট হবে কার বলো তো ভাইয়া? অ্যালুমিনিয়াম আকার সব থেকে ছোট হবে, বুঝতে পারছো? তাহলে অ্যালুমিনিয়াম আকার সব থেকে ছোট, তাহলে কোনটার আকার সব থেকে বড়? তাহলে ভাইয়া অ্যালুমিনিয়াম 3+। ক্লিয়ার ভাইয়া? খুবই সিম্পল ভাইয়া, যেখানে ইলেকট্রন বেশি থাকবে সেখানে আপনার কি হবে, আকারটা ছোট হয়ে যাবে, সরি বড় হয়ে যাবে। এখানে আকার বড়, ওটা ছোট, তারপর ওটা ছোট। কোনটি মিথ্যা ধাতু বলো তো ভাইয়া? মিথ্যা ধাতু কোনটা? স্ট্রোনশিয়াম, অবশ্যই স্ট্রোনশিয়াম হবে, কারণ বাকি কেউ না। আর্গন, ক্রিপ্টন, এটা তো। কোনটি মুদ্রা ধাতু? মনে ঠিক আছে, কপার, সিলভার, গোল্ড, 3জন ছিল। কপার, সিলভার, গোল্ড, এই যে গোল্ড হবে অ্যান্সার আমার। কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক? আচ্ছা, তড়িৎ ঋণাত্মক ক্ষেত্রে কি বলছে? পদার্থের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মক মান বৃদ্ধি পায়। তাহলে দেখো তো ভাইয়া কে কে আছে এরকম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর ক্লোরিন নিচে। সব থেকে তড়িৎ ঋণাত্মক কে? ফ্লোরিন। এটা অ্যান্সার হবে সি। পরেরটায় যাই, 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান পর্যায় সারণী কোন গ্রুপে হবে? বলছে ভাই 24, মনে করো X24, ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। তাহলে 6, 7, 8, 9, 16, 17, 19, 20 আর 24। তাহলে ডিতে গেছে, তাহলে বলছে কি কোন গ্রুপে? তাহলে ডিতে গেছে, তাহলে কি 4 আর 2 6, তাহলে 6 নাম্বার গ্রুপ। বুঝতে পারছো? সিম্পল একদম এগুলো কিন্তু। কোনটি মিথ্যা ধাতু বলো তো ভাইয়া? ক্যালসিয়াম, কারণ বাকি সব এই দুজন ক্ষার ধাতু, এই দুজন কি ভাইয়া? ক্ষার ধাতু। আর এ তো ভাইয়া কি? অবস্থান্তর। এ কি আমার? অবস্থান্তর। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি এটা। কোনটি মুদ্রা ধাতু? ওই ঘুরে ফিরে একই, কপার, সিলভার, গোল্ড, এই 3জন ছাড়া মুদ্রা ধাতু কেউ নেই। কোনটি মুদ্রা ধাতু আরেকবার আসছে? এখানে সিলভার হবে অ্যান্সার এটা। অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো পারমাণবিক সংখ্যা কত? এই যে ক্লাসের শুরুতে কিন্তু বলে দিয়েছিলাম ভাই, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কত অ্যাক্টিনাইট সিরিজে বলো তো ভাই? 89 থেকে 103। ইম্পর্টেন্ট কোশ্চেন একদম। নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? বলছে অবস্থান্তর মৌল নয় বলছে। কোনটা তাহলে বলো তো ভাই? আর্সেনিক। কেন আর্সেনিক অবস্থান্তর মৌল নয়? শেষ ইলেকট্রন পি অরবিটালে যায়, ভাই, তাহলে আর্সেনিক না। বাকিগুলো সবাই অবস্থান্তর। পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কয়টা? ভাই খাড়া স্তম্ভ বলতে আসলে কোন জিনিসটাকে বোঝাইছে? কলামকে বোঝাইছে। কলাম কয়টা? তাহলে 18টা কলাম থাকে। লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? দেখো লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এটা না করলেও পারবা তুমি। 1s2, 2s1। কোন পর্যায়ে বলছে না? দ্বিতীয় পর্যায়ে। অ্যান্সার হবে দ্বিতীয় পর্যায়ে। সিম্পল একদম এটা ভাই। পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল সংখ্যা সর্বাধিক? কোন গ্রুপের মৌল সংখ্যা সর্বাধিক? মনে রাখবা সব থেকে বেশি গ্রুপ মৌল থাকে 3 নাম্বার গ্রুপে। 3 নাম্বার গ্রুপে ভাইয়া দেখো গ্রুপ 3-তে, এটা একটু মনে রাখবা, গ্রুপ 3-তে 32টা মৌল থাকে। গ্রুপ 3-তে ভাই 32টা মৌল থাকে। এই জিনিসটা মনে রাখার ট্রাই করবো আমরা। নিচের কোনটি আয়নীকরণ শক্তির ক্রমটি সঠিক? একটু দেখে তো ভাইয়া, বলছে কি মানে লিথিয়াম, নাইট্রিয়াম, ক্যালিয়াম, মানে 3টা এরকম ভাইয়া, লিথিয়াম, নাইট্রিয়াম, ক্যালিয়াম। আমাদের এই সিকোয়েন্সটা কি বলে বলো তো? এই সিকোয়েন্সটা আমাদের কি বলে? একটা ভাই এটা একটা একই গ্রুপের বলছে না, একই গ্রুপের ক্ষেত্রে আমার সিকোয়েন্সটা কি হয়? একই গ্রুপের ক্ষেত্রে আমরা বলতে পারি পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তির মানটা কি হয় বলো তো? পর্যায় সারণীর উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়, বাম থেকে ডানে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে হ্রাস পায়। সব থেকে কম কার হবে? পটাশিয়াম সব থেকে কম, সব থেকে বেশি কার হবে? লিথিয়াম। তাহলে হবে এটা অ্যান্সার হবে। ওকে, লিথিয়াম সব থেকে বেশি হবে। ঠিক আছে। নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। এদের সবাই পারমাণবিক ভর ছিল মূল ভিত্তি, আনলেস হেনরি মোসলে 1913-এর আগে সবকিছু পারমাণবিক ভরের উপরই চলতো। নিচের কোন মৌলটির ধর্ম নাইট্রোজেনের সাথে মিলে যায়? একই গ্রুপে তাহলে নাইট্রোজেনের সাথে কি আছে? ফসফরাস। লিখে দিয়েছিলাম না ভাইয়া গ্রুপ ভিত্তিক কানেকশন একটা ওখান থেকে। এরপর একটা পর্যায় সারণীর বাম থেকে ডানে কি হয়? ধাতব ধর্ম হ্রাস হয়। পর্যায় সারণীর বাম থেকে ডানে বলছে, বাম থেকে ডানে ধাতব ধর্ম হ্রাস পায়। হ্যাঁ কারেক্ট। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, পারমাণবিক আকার বাড়ে না, পারমাণবিক আকার কমে, বাম থেকে ডানে গেলে কমে। 1 আর 2 অ্যান্সার হবে 1 এবং 2। 29 নম্বর মৌলটির একটা ওকে, ইলেকট্রন বিন্যাসে উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? আচ্ছা, সর্বশেষ উপশক্তি স্তরে বলছে, তাহলে ভাইয়া 29 নাম্বার একটু খেয়াল করুন। 29 নাম্বারটা কোনটা?
কপার 1s2 2s2, বুঝতে পারতেছো কোনটা ব্যতিক্রম, 2p6 3s2 3p6 3d10 4s1, এরকম হয় না ভাই? বলছে দেখো সর্বশেষ উপস্থিত কোনটা, এস, এসে কটা থাকে ভাই? একটা থাকে, তাহলে একটা ইলেকট্রন বিন্যাস হবে, সিম্পল একদম। অ্যাক্টিনাইড সারির মৌল সংখ্যা কত? অ্যাক্টিনাইড সারির মৌল কটা বলতে হয়? 15টা, বলে আসলাম প্রত্যেকটা 15টা 30টা থাকে নিচে। নিচের কোনটি পারমাণবিক আকারের সঠিক ক্রম? দেখো ফার্স্টে দেখো পারমাণবিক আকার, যে লিথিয়াম, নাইট্রিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এটা কি হবে? অবশ্যই না, কারণ একই পর্যায়ের মানে একই গ্রুপের, অবশ্যই উল্টা, এটা হবে না। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন, হ্যাঁ এটা হতে পারে, এটা কিন্তু সঠিক, এটা সঠিক, আয়রনটা হবে। ভাইগুলো দেখো তো, না এটাও হবে না, এটা তো আরও হবে না, তাহলে বি নাম্বারটা অ্যান্সার, বুঝতে পারছো? আয়রন সব থেকে বড়, তারপরে ওগুলো। টাইটেনিয়াম পর্যায়সারণী কোন গ্রুপে অবস্থিত? টাইটেনিয়াম বলতো, স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম, এই যে 22 নাম্বার মৌলটা, 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, এর কথা হবে 6 7 8 9 10 16 17 18 19 20, এখানে 22। তো বলছে কোন গ্রুপে, তাহলে গ্রুপ কথা হবে ডিতে গেছে, তাহলে 4, গ্রুপ হবে 4, এটা সিম্পল একদম। মিথ্যা ধাতু বহিস্থ ইলেকট্রন কয়টা ইলেকট্রন থাকে? ভাই 2টা, মিথ্যা ধাতু মানেই ভাই 2টা ইলেকট্রন থাকবে শেষে। পর্যায় সারণীতে কয়টা পর্যায় আছে? পর্যায় কয়টা ভাই? 7টা পর্যায়। ক্ষার ধাতু সমূহের বহিস্থ ইলেকট্রন কয়টা? ক্ষার ধাতু বলছে ভাই মানে একটা, ns1, ওকে। ম্যান্ডেলিফের কয়টা আবিষ্কৃত মৌল নিয়ে কাজ করছে? ম্যান্ডেলিফ বলতে ভাই একটু আগে বলে আসছে, ম্যান্ডেলিফ কিন্তু 63টা মৌল নিয়ে কাজ করছিল ভাই, ম্যান্ডেলিফ 63টা মৌল নিয়ে কাজ করছিল, আমাদের বইতেই দেওয়া আছে এমসিকিউটা কিন্তু। নিচের কোনটি মধ্যে ধাতু? কপার, সিলভার, গোল্ড, এতক্ষণ ধরে একই এমসিকিউ অনেকক্ষণ দেখাচ্ছি কিন্তু, গোল্ড, এইউ। চুনের পানির সংকেত কোনটা? চুনের পানির সংকেত হচ্ছে ভাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মনে রাখবা, চুনের পানির সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটার সাথে কার্বন ডাইঅক্সাইড মিললে কি হয়? ক্যালসিয়াম কার্বনেট হয়ে যায়। 1s2 2s2 2p1 ইলেকট্রন বিন্যাস পর্যায়সারণী কোন গ্রুপে অবস্থিত? ইলেকট্রন বিন্যাস করেই দিছে, তাহলে গ্রুপ বলছে কি দেখো, শেষ ইলেকট্রন কোথায় গেছে? পিতে, পিতে গেলে কি হবে? 2 আর 1 3 আর 10 যোগ করলে কত হয়? 13, অ্যান্সার হবে 13 ভাইয়া, সিম্পল একদম। পরেরটা দেখি, কোন মৌল ইলেকট্রন সব থেকে কম? সব থেকে কম বলছে, খেয়াল করছো? সব থেকে কম একটু খেয়াল করে ভাইয়া, সবাই একই গ্রুপের, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, একই গ্রুপের না সবাই? এখন সব থেকে কম দেখো, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, চিন্তার ক্ষেত্রে কি হয়? বাম থেকে ডানে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে হ্রাস পায়, যে সবার নিচে তার সব থেকে কম, তাহলে রেডিয়াম, অ্যান্সার হবে রেডিয়াম আমাদের। ত্রয়ী সূত্র কে প্রদান করে বলতো? ত্রয়ী সূত্র কে প্রদান করে? সবাই জানো, ডোবেরাইনার ত্রয়ী, ওকে। আয়রন পর্যায়সারণী কোন পর্যায়ে অবস্থিত? আয়রন, আয়রন হচ্ছে 26, ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s 4s2 3d6 হবে। আয়রন বলছে 6 আর 2 8 8, ওকে। কোন পর্যায়ে? তাহলে 4, এই যে লাস্টে 4 গেছে, 4 নাম্বার পর্যায়ে। তাহলে কোনটির আয়নীকরণ শক্তি সব থেকে কম? কি বলছে সব থেকে কম? দেখো তুমি কে কে, সবাই গ্রুপ 2, তাহলে আয়নীকরণ শক্তি যার সবার নিচে 7 সব থেকে কম হবে, তাহলে কার? রেডি হবে, একটু আগে দেখছো এই জিনিসটা। কোন মৌলটি ইলেকট্রন শক্তি সব থেকে কম? তাহলে যে সবার নিচে থাকবে, দেখো তো একই, সবাই একই গ্রুপে না, ছিল হ্যাঁ। ইলেকট্রন আসক্তি কম বলছে, পরে সে বাম থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি তোমার বৃদ্ধি পায়, বাম থেকে যত ডানে যাবে অত বৃদ্ধি পাবে, তাহলে ম্যাগনেসিয়াম সব থেকে কম হওয়া উচিত এটা। অক্সিজেন, একটু বেশি আগে গেছি, এটা হ্যাঁ। অক্সিজেন পর্যায়সারণী কোন গ্রুপে অবস্থিত? অক্সিজেন একটু বিন্যাস করো, এটা অক্সিজেন তাহলে কোন গ্রুপে অবস্থিত ভাইয়া? 4 আর 2 6 আর 10 16, 16 নাম্বারটা। 16 নাম্বার গ্রুপের মৌলের অক্সাইড কোনটা? দেখো 16 নাম্বার গ্রুপে কে কে আছে? 16 নাম্বার গ্রুপে কে কে আছে দেখো ভাই, চ্যালকোজেন্স, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলেরিয়াম, ওকে। তাহলে এই যে সালফার অক্সাইড আছে একটা, সালফার অক্সাইড আছে এটা। কোনটি নিষ্ক্রিয় ধাতু বলো তো? কোনটা নিষ্ক্রিয় ধাতু এখানে ভাইয়া? নিষ্ক্রিয় ধাতু ভাইয়া প্লাটিনাম, প্লাটিনামটাকে নিষ্ক্রিয় ধাতু বলে, এগুলো মনে রাখবো একটু। নিচের কোনটির পারমাণবিক সংখ্যা বেশি? পারমাণবিক ব্যাসার্ধ বলছে, পারমাণবিক ব্যাসার্ধ বলছে, তাইলে অবশ্যই অ্যানালাইজ করতে হবে। দেখো
হ্যাঁ ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম নিচে। ওকে, এরপর মনে করো ভাইয়া ফসফরাস। ফসফরাস কোথায় আছে? আচ্ছা এগুলো একটা আমরা ইসে দেখি, দেখো তো এই যে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক। তো দেখো এই যে ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে, ক্যালসিয়াম হচ্ছে এখানে, দেখতে পারতেছো এখানে ভাইয়া ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এরপর দেখো তো ভাইয়া কার আছে আর আছে কে দেখো ফসফরাস আর জিঙ্ক। তাহলে ফসফরাস আর জিঙ্কটা একটু দেখি আমরা কোথায়। ফসফরাস হচ্ছে ভাইয়া কোথায়, দেখো তো এই পাশে ফসফরাস, আর জিঙ্ক হচ্ছে তোমার এই পাশে। তাহলে দেখো তো ভাইয়া তোমাকে বলছে কি, তোমাকে বলছে এই কোশ্চেনটায় তোমাকে বলছে ভাইয়া দেখো একটু কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি। পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি হয়? আসলে বাম থেকে যত ডানে যায় অত কমে, তাহলে এদিকে এবং নিচের দিকে যত থাকবে অত পারমাণবিক সংখ্যা বেশি হবে। তাহলে কে আছে বলো তো এখানে, এখানে কে আছে? তাহলে অ্যান্সার হবে আমাদের ক্যালসিয়াম। বুঝতে পারছি ভাইয়া, অ্যান্সারটা হবে ক্যালসিয়াম আমাদের। তো আসলে ভাইয়া অ্যান্সার দাঁড়িয়ে দিই, অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম। এটা সিম্পল, জাস্ট তুমি অবস্থানটা যদি মনে মনে চিন্তা করতে পারো তাহলে কিন্তু তোমার এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। পর্যায় পঞ্চম পর্যায়ের মৌলের সংখ্যা কয়টা? দেখো পঞ্চম পর্যায়ে দেখছো তোমাকে আমি এটা কিন্তু লেখাই দিয়েছিলাম ভাইয়া মৌলের সংখ্যা কয়টা লাগবে। তাহলে পঞ্চম পর্যায়ে বলছে ভাইয়া, তাহলে বলো তো পঞ্চম পর্যায়ে 1 2 3 4 5 কয়টা হয়? 18টা ভাইয়া, 18টা থাকে। আর 6 সাথে কয়টা থাকে? 32টা থাকে ভাইয়া। পর্যায় সারণীতে এখন পর্যন্ত প্রাথমিক মৌল বলা হয় কয়টাকে ভাইয়া? প্রাথমিক মৌল কয়টাকে বলা হয়? 98টাকে প্রাথমিক মৌল বলা হয়, এটা মনে রাখবা। এগুলো হচ্ছে প্রাইমারি মৌল। ওকে, তবে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা ট্রাই করছি ভাইয়া পর্যায় সারণী অধ্যায়টা যত ধরনের সিকিউ, যত ধরনের এমসিকিউ, কনসেপ্ট এবং জ্ঞান অনুধাবন সব কিছু নিয়ে আলোচনা করার। আশা করি ক্লাসে তোমার জন্য অনেক উপকৃত ছিল। ক্লাসে আমরা ভাইয়া অনেক শর্টকাট টেকনিক দেখছি, অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র দেখছি। এগুলো পড়লে তোমাদের আমার আশা করতে পারি এই অধ্যায়ে কোনো ল্যাকিংস থাকবে না। তাহলে আপনার সবাইকে ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে আবার তোমাদের সাথে ওয়ান শট নিয়ে দেখা হবে।